যারা জয়েন করেছো তারা এই লাইভের লিংকটা একটু শেয়ার করে দাও, কারণ আজকে আমরা অনেক কিছু সলভ করব এমসিকিউর জন্য। সবাই যাতে উপকৃত হতে পারে সেজন্য তোমরা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও। জয় জয়। ওকে, আস্তে আস্তে আসতেছে সবাই, আমরা শুরু করি। সাইড দিয়ে কেটে যায়। ওকে, আমরা তাহলে শুরু করতেছি। অনেকে চলে আসছে। তা আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপারে যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায়ের উপরে বেশ কিছু এমসিকিউ সলভ করতেছি। আমরা এখন যে অধ্যায়টা দেখবো তাপগতিবিদ্যা। ওকে, আমার কাছে অবশ্য ক্যালকুলেটর নাই। তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে যখন ম্যাথমেটিক্যাল কোনো এমসিকিউ আসবে তখন আমি ক্যালকুলেশনের সিস্টেমটা দেখাই দিব, অ্যান্সারটা হয়তো বের করতে পারবো না, কিছু কিছু ক্ষেত্রে যে সম্ভব হলে আমি সেটা দাগিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে তোমরা একটু খেয়াল করবা, আর আমার সাথে সাথে পারলে তোমরা নিজেরাও চেষ্টা করবা, সঙ্গে একটা ক্যালকুলেটর নিয়ে বসলে ভালো হয়। তাহলে এখন খেয়াল করো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে। সমষ্ণ প্রক্রিয়া মানে যেই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। তো সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাপমাত্রা স্থির থাকবে। পরের প্রশ্নটা কি বলছে, এন্ট্রপি পরিমাপ করে সিস্টেমের কোন জিনিসটা, তাপমাত্রা, অন্তঃস্থ শক্তি, শৃঙ্খলা, বিশৃঙ্খলা। আমরা জানি এন্ট্রপি বলতে কোন একটা সিস্টেমের বিশৃঙ্খলাকে বোঝানো হয়, তাহলে এন্ট্রপি সিস্টেমের বিশৃঙ্খলাকে পরিমাপ করে। পরের এমসিকিউটা কি বলছে, 1 কাপ গরম দুধে একটি ঠান্ডা চামচ ডুবানো হলো। ওকে, প্রথম অপশন বলছে দুধের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। খেয়াল করবা, গরম ছিল কে, দুধটা গরম ছিল কিন্তু চামচ ছিল ঠান্ডা। এখন চামচটা যদি আমি দুধের মধ্যে চুবাই তাহলে দুধের তাপমাত্রা কমতে থাকবে আর চামচের তাপমাত্রা বাড়তে থাকবে, আর যার তাপমাত্রা কমে তার অন্তঃস্থ শক্তিও কমে। তাহলে এখানে বলছে 1 নম্বর অপশনে দুধের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, না, দুধের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে না, এটা ক্রস।
চামচের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, হ্যাঁ এটা ঠিক আছে। পরে বলছে দুধের অন্তস্থ শক্তি একই থাকবে, না একই থাকবে না, দুধের অন্তস্থ শক্তি হ্রাস পাবে। তা আমাদের অ্যান্সার হবে কোনটা, শুধু 2 নাম্বার, অর্থাৎ অ্যান্সার খ। আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে, যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফুটে যায় প্রক্রিয়াটিতে, খেয়াল করবা, বায়ু ভর্তি একটা বেলুন আছে, এটা ফুটে গেছে। আমরা জানি একটা বেলুন ফুটে যাওয়ার সময় যে সময়টুকু পায় সেই সময়টা কিন্তু অতি ক্ষুদ্র, অর্থাৎ এই প্রসেসটা খুব দ্রুত সংঘটিত হয়। এ কারণে পরিবেশ থেকে সে তাপ গ্রহণ কিংবা পরিবেশে তাপ ছেড়ে দেওয়ার সুযোগ পায় না। অর্থাৎ তোমার এই জিনিসটা বুঝতে হবে যে একটা বেলুন ফুটে যাওয়া বা একটা টায়ার বিস্ফোরণ হওয়া, বোম বিস্ফোরণ হওয়া, এগুলো হচ্ছে তাপগতিবিদ্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে সমর্থন করে। তাহলে বেলুন ফুটে যাওয়ার প্রক্রিয়াটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এক্ষেত্রে কাজ সম্পন্ন হয়েছে, কারণ বেলুন যদি ফুটে যায় ভিতরে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা প্রসারিত হবে, প্রসারিত হলে এখানে কাজ হবে। এরপর কি বলছে, অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে। হ্যাঁ অবশ্যই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম প্রসারিত হইলে জানি এটা শীতল হয়ে যায়, কারণ অভ্যন্তরীণ শক্তি কমে যায়। তাহলে 1 আর 2 নাম্বার ঠিক আছে। পরে কি বলছে, এন্ট্রপির পরিবর্তন হয়েছে, না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয় না, এটা আমরা জানি। তা আমাদের অ্যান্সার হবে কি 1 ও 2। 1 ও 2 কোথায় আছে, ক নম্বরে। ওকে, পরের প্রশ্নটি একটু খেয়াল করো, একটা ম্যাথ বলছে। কি বলছে, 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলো। ওকে, এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে বলছে। খেয়াল করো, এখানে পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলছে। তো এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনের এক্সপ্রেশনটা আমরা কি জানি, যে ডেল এস ইজ ইকুয়াল টু এম এস লন T2/T1, এটা আমরা জানি। যেখানে এম হচ্ছে পানির ভর, দেওয়া আছে 0.01 কেজি। এরপরে হচ্ছে এস, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, এটা আমাদের মুখস্থ থাকবে, সেটা কত, 4200। এরপরে হচ্ছে লন T2, T2 মানে পরের তাপমাত্রাটা কত আছে, 10 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তোমার কেলভিনে নিয়ে লিখতে হবে, এটা হবে 283 ডিভাইডেড বাই 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগের তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। এখন তোমরা এটাকে ক্যালকুলেটরে বসে হিসাব করে ফেলবা, হিসাব করলে কোন একটা অপশনের সঙ্গে মিলে যাবে। যেহেতু আমি হিসাবটা এখন করতে পারতেছি না, তাই অ্যান্সারটা আমি দাগাইতে পারতেছি না, তোমরা নিজেরা করে ফেলবা। এবং প্রসেসটা তুমি মাথায় রাখো, তাপমাত্রা চেঞ্জ হলে এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা এটা। ওকে, পরের প্রশ্ন কি বলছে, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের ব্যবধান কত। খেয়াল করো, আমরা জানি ফারেনহাইট স্কেলের মেজারমেন্ট শুরু হয় 32 থেকে, শেষ হয় কোথায়, 212-তে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ অবস্থানটা হচ্ছে 212 আর মিনিমাম অবস্থান হচ্ছে 32। এটা থেকে যদি এটা বিয়োগ করে দাও তুমি পাবা 180। অর্থাৎ একটা ফারেনহাইট স্কেলে টোটাল 180টা দাগ থাকে। আসলে এখানে তোমাকে সেই অ্যান্সারটাই জিজ্ঞেস করছে, যে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের ব্যবধান কত। ওকে, তাহলে আমাদের এখানে যে কয়টা এমসিকিউ ছিল সেগুলো আমরা সলভ করে ফেললাম। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। সরি, এটাকে মাউস বানিয়ে নিতে হবে। পরবর্তী স্লাইডে দেখো, প্রথম যে এমসিকিউটার কথা বলছে, তাপগতীয় চলক হলো তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি। খেয়াল করো, তাপগতীয় চলক মানে কি, তাপের কারণে যে সকল রাশির মান চেঞ্জ হতে পারে ওগুলো হচ্ছে তাপগতীয় চলক। তাপমাত্রা অবশ্যই তাপের কারণে চেঞ্জ হবে। ওকে, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাপের কারণে তাপমাত্রা চেঞ্জ হয় এটা আমরা জানি, তাপের কারণে গ্যাসের আয়তন চেঞ্জ হয় এটা জানি, অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হয়। কিন্তু খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা পরস্পর কোরিলেটেড। তাপমাত্রা চেঞ্জ হওয়া মানেই অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হওয়া। তাই তাপমাত্রাকে যদি আমি তাপগতীয় চলক বলে ফেলি তাহলে অভ্যন্তরীণ শক্তিকে আলাদা করে বলতে হবে না। অর্থাৎ আমাদের এই হিসেবে তাপগতীয় চলক হচ্ছে তাপমাত্রা এবং আয়তন। মূল কথা হলো তাপগতীয় চলক হচ্ছে টি, পি, ভি, এই তিনটা জিনিস। ওকে, তাহলে সেই হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে তাপমাত্রা ও আয়তন কোথায় আছে, 1 ও 2 নম্বরে, ক। আচ্ছা,
এরপরের প্রশ্ন কি বলছে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করতে আয়তন দ্বিগুণ করলে সম্পূর্ণ কৃতকাজ হলো। খেয়াল করো, এখানে বলছে ধীরে ধীরে প্রসারিত করতে। ধীরে ধীরে বলতে আমরা কি বুঝি, এটা সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ করতেছে। তাই সমুষ্ণ প্রক্রিয়া তোমার কি কৃতকাজের মান হিসাব করতে বলছে। আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের ফর্মুলা হচ্ছে W ইজ ইকুয়াল টু nRT ln V2 ডিভাইডেড বাই V1। ওকে, এখানে 1 মোল, এদের মান 1 বলে দিছে, আর এর মান মুখস্থ আছে 40 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিয়ে লিখতে হবে। এরপরে প্রসারিত করলে আয়তন দ্বিগুণ হওয়ার কথা বলছে, তাহলে এন এর মান 1, আর এর মান হচ্ছে 8.314। এরপরে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিয়ে যদি লিখি আমাদের আসবে 313। ওকে, হ্যাঁ 313। এরপরে হচ্ছে লন V2 বাই V1, আয়তন দ্বিগুণ করা হয়েছে, তো V2 এর মান হবে 2V1, নিচে আছে V1, V1 কাটা যাবে, এখান থেকে হিসাব করবে, একটা অ্যান্সার চলে আসবে, যেটা আসে তুমি সেই অপশনটা দাগায় দিবা। ওকে, পরের প্রশ্ন কি বলছে, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কোনটি সঠিক। রুদ্ধতাপীয় প্রসারণে, আচ্ছা কি বলছে, সিস্টেমের ওপর কাজ সম্পাদিত হয়, প্রসারণের ক্ষেত্রে সিস্টেম নিজে কাজ করে, এর ওপরে কাজ সংগঠিত হয় না। তা আমাদের প্রথম অপশনটা কিন্তু হবে না। হ্যাঁ, পরে বলছে তাপমাত্রা স্থির থাকে না, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তা তাপমাত্রা স্থির না। পরে বলছে অন্তস্থ শক্তি হ্রাস পায়। হ্যাঁ, এটা একটা অ্যান্সার। দেখি আরো কিছু আছে কিনা, আরো অপশন আছে। কি লেখা আছে, তাপ বর্জিত হয় না, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো আদান প্রদান হয় না। আমাদের অ্যান্সার হবে গ, অন্তস্থ শক্তি হ্রাস পায়, শীতল হয়। ওকে, পরের প্রশ্ন, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এন্ট্রপি ও বিশৃঙ্খলা হ্রাস পায় না। স্বতঃস্ফূর্ত পরিবর্তন বলতে আমরা বুঝি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এন্ট্রপি বৃদ্ধি পায়, আর এন্ট্রপি মানেই হচ্ছে বিশৃঙ্খলা, তাহলে এন্ট্রপি এবং বিশৃঙ্খলা দুইটাই কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো, এন্ট্রপি ও বিশৃঙ্খলা হ্রাস পায় না, আমাদের প্রথম অপশন হবে না। পরে কি বলছে, এন্ট্রপি ও শৃঙ্খলা বৃদ্ধি পায় না, শৃঙ্খলা বৃদ্ধি পায় না, বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। ওকে, এরকম অপশনটা আছে কোথায়, 4 নম্বরে, এন্ট্রপি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে 4। গ নাম্বারটা একটু খেয়াল করো, এন্ট্রপি ও শৃঙ্খলা হ্রাস পায়। দেখো, বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া, এই অপশনটা তুমি কখনো দাগাইতে পারবে না, কারণ হচ্ছে দেখো, এন্ট্রপি ও শৃঙ্খলা হ্রাস পায়, শৃঙ্খলা হ্রাস পায় এটা ঠিক আছে, কিন্তু এন্ট্রপি তো হ্রাস পায় না, এন্ট্রপি তো বৃদ্ধি পায়। তাহলে তোমার অ্যান্সার হবে ঘ, পুরো অ্যাপ্রোপ্রিয়েট, এন্ট্রপিও বৃদ্ধি পাবে, বিশৃঙ্খলাও বৃদ্ধি পাবে স্বতঃস্ফূর্ত পরিবর্তনের ক্ষেত্রে। ওকে, পরের প্রশ্ন কি বলছে, দুটি বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটি হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা জানি যে প্রক্রিয়াকে সম্মুখ দিকে অগ্রসর করার পর আবার পিছনে ফিরিয়ে আনলে আমাদের ওই শক্তি আর ফেরত পাবো না, ওটাই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। একটা জিনিসের উপর দিয়ে তুমি আরেকটা বস্তুকে যদি ঘর্ষণ দিয়ে নিয়ে যাও, একটা তাপ উৎপন্ন হবে, ওই আবার বস্তুটাকে ফিরায় আনলে ওই তাপ কিন্তু তুমি আবার ফিরে পাবা না, আরো তাপ উৎপন্ন হবে। তাহলে এখানে উৎপন্ন তাপটা কিন্তু একমুখী, তো সুতরাং এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, পরবর্তী স্লাইডের প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, একটি কার্নোট চক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি। দেখো, কার্নোট চক্রে টোটাল ধাপ আছে 4টা, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, মনে রাখবা। তাহলে এখানে তোমার জিজ্ঞেস করছে একটা কার্নোট চক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টা, প্রসারণ হয় 2টা, রুদ্ধতাপীয় প্রসারণ একটাই, তো আমাদের অ্যান্সার হবে ক, একটা। এরপর বলছে তাপগতীয় চলক হচ্ছে, এই একই প্রশ্ন দেখো, চাপ, তাপ, আয়তন। তাপ তাপগতীয় চলক না, তাপগতীয় চলক হবে PVT। তাহলে আমাদের এখানে অপশন আছে কোনটা কোনটা, 1 ও 3। তাপ নিজে একটা শক্তি, সে চলক না। পরে কি বলছে, থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র, এটা মুখস্থ, 0তম সূত্র। 0তম সূত্রে তাপীয় সাম্যাবস্থার বৈশিষ্ট্যটাকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। এরপরের প্রশ্ন দেখো, একটা গ্রাফ দেওয়া আছে,
রুদ্ধতাপীয় লেখো, সমুষ্ণ লেখো। বুঝতে পারতেছো, আমরা জানি যে সমুষ্ণ রেখা অপেক্ষা রুদ্ধতাপীয় রেখাটা একটু খাড়া হয়, তাহলে এখানে সেটাই দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন কি বলছে, উদ্দীপকের পিভি লেখচিত্রের আলোকে, এখানে প্রশ্নের নাম্বার দেওয়া আছে অবশ্যই, আমি এখানে নাম্বার ছাড়াই দিছি, তুমি বুঝে নাও, পরবর্তী দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। উদ্দীপকের আলোকে পিভি লেখচিত্র, প্রশ্নের উত্তর দাও। কি বলছে, এ কিউ লেখচিত্রের ক্ষেত্রে, এ কিউ লেখচিত্র হচ্ছে যে এটা, এ কিউ লেখচিত্রের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা একটা রুদ্ধতাপীয় রেখা, তাই না? আমরা জানি রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে বয়েলের সূত্র মানে না, সেক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্কটা হয় এইটা, খ, মুখস্থ, পিভি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। পরের প্রশ্ন কি বলছে, উদ্দীপকের গ্যাসটি হাইড্রোজেন হলে এ কিউ লেখো, এ আই লেখো অপেক্ষা কত গুণ খাড়া হবে? এই জিনিসগুলো আমরা পড়েছিলাম যে রুদ্ধতাপীয় রেখা সমুষ্ণ রেখার গামা গুণ খাড়া, মনে আছে? গামা গুণ খাড়া। তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করছে হাইড্রোজেন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখাটা কত গুণ খাড়া হবে। তোমাকে আসলে জিজ্ঞেস করছে হাইড্রোজেন গ্যাসের জন্য গামার মান কত। আমরা জানি হাইড্রোজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস, ওর জন্য গামার মান 1.4, মুখস্থ। ওকে, তাহলে আমাদের এই স্লাইডের যত প্রশ্ন ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে নেক্সট প্রশ্ন কি বলছে, কোন সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা 500 জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে 300 জুল তাপ শক্তি বেরিয়ে গেল। খেয়াল করো, বাহ্যিক বল দ্বারা কাজ সম্পাদন হয়েছে, অর্থাৎ সিস্টেম কাজ করে নাই, ওর উপরে কাজ করা হয়েছে, তাহলে এখানে কাজ হবে নেগেটিভ। সেটা কত আছে, 500 মাইনাস 500 জুল। হ্যাঁ, এরপর বলছে করায় সিস্টেম হতে -300 জুল তাপশক্তি বেরিয়ে গেল, তাহলে কিউ এর মান হচ্ছে -300 জুল। ওকে, তোমাকে জিজ্ঞেস করছে সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে। তাহলে দেখো, আমরা ক্লসিয়াসের সূত্র থেকে জানি কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। ওকে, এখন এই কিউ এর মান তোমার কত আছে, -300, ডেল ইউ বের করতে হবে, ডাব্লিউ কত আছে, -500। এটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, -300 প্লাস 500 মানে হচ্ছে +200 জুল। তাহলে ডেল ইউ এর মান 200। 200 কোথায় আছে, এই অপশনে, +200 জুল অন্তঃস্থ শক্তির পরিবর্তন। ওকে, পরের প্রশ্নে কি বলছে, কার্নোর চক্রের চতুর্থ ধাপে কি ঘটে? লাস্ট ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। 4টা ধাপের নাম মনে রাখবা, তাহলে এই প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা। পরের প্রশ্ন কি বলছে, খুবই সিম্পল, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। ওকে, অবশ্য এই সেম জিনিসটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডেল কিউ মাইনাস ডেল ইউ। এই দুটো অপশন আসলে সেম অপশন। এর মধ্যে তোমার মুখস্থ যে জিনিসটা আমরা করেছিলাম, বেসিক যে অবস্থাটা, সেটাই আমরা হচ্ছে লিখবো। আমরা কিন্তু এটা মুখস্থ করি না, এটা আসলে এই লাইন থেকে বানানো হয়েছে। তো যেটা আমরা মুখস্থ করেছিলাম সূত্র হিসেবে, সেটাই আমরা লিখবো। ওকে, পরের প্রশ্ন কি বলছে, সিস্টেমের কোন অবস্থায় এন্ট্রপি কম পাওয়া যায়? কঠিন অবস্থায়। এন্ট্রপি মানে হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। যেই ক্ষেত্রে অণুগুলা বেশি স্বাধীন থাকবে সেই ক্ষেত্রে তার বিশৃঙ্খল হওয়ার প্রবণতা বেশি। কঠিন অবস্থায় অণুগুলা স্বাধীন না, আটকানো থাকে, সেই ক্ষেত্রে তার বিশৃঙ্খলাটা কম থাকে, অর্থাৎ এন্ট্রপি সবচেয়ে কম থাকে। ওকে, একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই, কি পাই? এর দক্ষতা উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে। হ্যাঁ, করে। এর দক্ষতা কখনো 100% হতে পারে না। হ্যাঁ, ঠিক আছে। এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে। না, এটা তাপ ইঞ্জিনের কাজ না, এটা রেফ্রিজারেটরের কাজ। তাহলে আমার এখানে অ্যান্সার হবে 1 ও 2, অর্থাৎ খ। ওকে, তাহলে এখানে আমরা এই স্লাইডে যতগুলো প্রশ্ন ছিল সলভ করে ফেললাম। এরপরের স্লাইডে যাই। ওকে, এই প্রশ্নে কি বলছে, একটি রেফ্রিজারের কার্যকৃত সহক 2.5, এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করলে, ঠান্ডা প্রকোষ্ঠ হতে 500 জুল তাপ অপসারণ করে, অর্থাৎ বলতে পারবা তোমাকে কিসের মান বলে দিছে? সেটা হচ্ছে Q2 এর মান। Q2 এর মান বলে দিছে কত, 500 জুল। এরপর কি বলছে, প্রতি চক্রে সরবরাহকৃত কাজ কত হবে?
আমরা জানি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগকে এইভাবে লিখতে পারি, Q2 ডিভাইডেড বাই W। একটা তাপ ইঞ্জিনের দক্ষতাকে যেভাবে লিখি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, রেফ্রিজারেটরের আউটপুট হচ্ছে Q2, অর্থাৎ ঠান্ডা প্রকোষ্ঠ থেকে কতটুকু তাপ সে বাইরে বের করে ফেলতে পারে। ইনপুট হচ্ছে কাজ, বাহির থেকে যে কাজটা দিতে হবে বিদ্যুতের মাধ্যমে, ফ্রিজে যে বিদ্যুৎ কানেকশন দিই সেটা হচ্ছে W। তাহলে এখান থেকে তোমার W এর মান বের করতে বলছে, প্রতি চক্রে কাজ কত হবে, Q2 ডিভাইডেড বাই K। Q2 কত ছিল 500, আর এটা হচ্ছে 2.5 দিয়ে ভাগ করে দিবা, কত হবে 200। 200 কোথায়, এই যে। ওকে, পরের প্রশ্ন, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? আমরা জানি 1 ক্যালোরি তাপ খরচ হয়ে 4.2 জুল তাপ কাজ সংগঠিত হতে পারে। তাহলে 2 ক্যালোরি তাপ যদি খরচ হয় তাহলে কতটুকু তাপ কাজ পাওয়া যাবে? এটার দ্বিগুণ। এটার দ্বিগুণ মানে কত, 8.4। এই যে ঘ নাম্বার অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলছে, গামা ইজ ইকুয়ালস টু 5/3 এর জন্য কোনটি সঠিক? গামা ইকুয়ালস টু 5/3, গামা মানে আমরা কি জানি, সিপি ডিভাইডেড বাই সিভি। এটার মান বলা আছে 5/3। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সিপি এর মানটা কি পাবো, সিপি এর মান পাবো 5/3 সিভি। এখন সিপি সিভি এর মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। সিপি এর একটা ভার্চুয়াল মান আমরা এখানে পাইলাম, সেটা কত, 5/3, সরি সব মুছে গেছে, 5/3 সিভি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। অর্থাৎ আমরা যদি এখান থেকে সিভি এর মানটা কমন নেই, সিভি কমন নিলে এখানে আমার থাকবে কি, ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 2/3, আর ওই পাশে চলে গেলে হবে 3/2। তাই সিভি এর মান আমরা পাচ্ছি 3/2 আর, সিভি এর মান 3/2 আর। তাই সিপি এর মান আমরা কিন্তু এখানে বসাই দিলে সেটা পাবো। হ্যাঁ, আচ্ছা দেখি আমাদের এখানে অ্যান্সারটা আছে কিনা, সিভি ইজ ইকুয়ালস টু 3/2 আর। হ্যাঁ, আমাদের অপশন কিন্তু এটা আছে গ। আচ্ছা, সিপি এর মানটা একটু টেস্ট করে দেখি তো, এখানে সিভি এর মানটা যদি বসাই 3/2, 5/2 আর আসবে 5/2 আর, না 5/2 আর আর কোথাও নাই, তাহলে আমাদের সিভি এর মান 3/2 আর, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটাও শেষ হয়ে গেল। আচ্ছা, এগুলো তো আমরা করেছিলাম। ওকে, এখানে কি বলছে, এখানে দুইটা প্রশ্ন আছে। 3টা আলাদা পাত্র, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তার আয়তন ভি, তাপ ছিল কিউ, কাজ করা হয়েছে 2 জুল, ফলে তার তাপ বেড়ে গেছে, তাপ বেড়ে কত হয়েছে, কিউ প্লাস ডি কিউ। এই অবস্থায় তার তাপমাত্রা দাঁড়াইলো কত, 80 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করবা, এখানে আয়তন ছিল ভি, এখানেও কিন্তু আয়তন ভি আছে, অর্থাৎ ওর আয়তন চেঞ্জ হয় নাই। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই যে প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে এটা সমায়তন প্রক্রিয়া। কোথায় গেল, সরি। ওকে, আচ্ছা, পরবর্তীতে কি বলছে, 80 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে আমরা এখান থেকে কি করছি, আবার আয়তন বৃদ্ধি করছি, তাপমাত্রা চেঞ্জ হয় নাই। ওকে, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে তার অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয় নাই। ওকে, তো হিসাব করি, এখানে প্রথম প্রশ্নটা কি বলছে, ডিকিউ ইজ ইকুয়ালস টু 5 জুল হলে এ থেকে বিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা, আমরা জানি এটা যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে তোমার ডিকিউ এর মান কত বলে দিচ্ছে 5, ডিইউ প্লাস ডিডব্লিউ কত বলা আছে 2, তাই ডিইউ এর মান কত হবে 3, তাহলে আমাদের অ্যান্সার হবে +3 জুল। ওকে, পরের প্রশ্নে, যদি 3 অবস্থায় সিস্টেমটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে ইউ এ, ইউবি এবং ইউসি হয় তবে কোনটি সঠিক? খেয়াল করো, এই জায়গায় তাপমাত্রা যা ছিল এখানে কিন্তু তার থেকে বেশি, অর্থাৎ এই জায়গায় অন্তঃস্থ শক্তি বেড়ে গেছে, কিন্তু এখানে তাপমাত্রা যা ছিল এখানে তাই আছে, কিন্তু এই ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি বাড়ে নাই। তার মানে বি আর সি এর অন্তঃস্থ শক্তি সমান, কিন্তু এর অন্তঃস্থ শক্তি তাদের থেকে কম। তাহলে আমাদের এরকম কোন অপশন আছে কিনা দেখি তো, এই যে খ নাম্বার আছে, ইউসি ইউবি সমান কিন্তু তাদের মান হচ্ছে ইউ এ থেকে বড়, অ্যান্সার হবে খ। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটা হয়ে গেল, মনে হয় আর কোনো স্লাইড পরে বাকি নাই।
হ্যাঁ, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার এই পর্যন্ত যতগুলা করলাম সবগুলা আমাকে একটু জানাও যে এই এমসিকিউ গুলার মধ্যে তাপগতিবিদ্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। কত নম্বর স্লাইড? ওকে, আমাদের প্রথম স্লাইড হচ্ছে এটা। দেখো কি বলছে প্রথম প্রশ্নে, পৃথিবীর বিভব হলো, এটা মুখস্থ, পৃথিবীর বিভব 0। ওকে, এরপর বলছে দুটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার মূল সূত্র কোনটি? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে এটা ক। কিভাবে? দেখো আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহের সমীকরণটা জানি, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, যেখানে আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। দেখো এখানে কোষের সংখ্যা বলা আছে 2টা, তাহলে এন এর মান 2 বসাবা, এখানেও এন এর মান 2 বসাবা, তাহলে আসবে 2e আর প্লাস 2r। তো 2r কোথায় আছে? এই যে এখানে ছোটটা, ক নাম্বার। আর আরেকটা জিনিস দেখো, এই সেম ধরনের মান কিন্তু আরেকটা অপশনে আছে, এই যেখানে গ নাম্বারে আছে, কিন্তু সেটা হবে না কেন খেয়াল করবা। এই যে এখানে আইটাকে আইএস দিয়ে লিখছে, হ্যাঁ, আর এখানে লিখছে আইপি দিয়ে। এই জায়গায় পোলাপাইন তাকায়া অ্যান্সারটা সঠিক পায়, এটাকে দাগায় দিতে পারে। তুমি একটু খেয়াল করবা, ভালো মতো খেয়াল করতে হয় এমসিকিউর অপশনগুলা, এটা কিন্তু হবে না। পরের প্রথমটা হবে। পরেরটাতে কি বলছে? ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব হ্রাস পায়। আমরা জানি অ্যান্সার হবে শুধু খ। ওকে, বাকি অপশনগুলো হয়তো কেটে গেছে, কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে আছে, ভাগ্য ভালো। পরের প্রশ্ন কি বলছে? তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যকার সম্পর্ক সূচক লেখচিত্র কোনটি? তড়িৎ প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে সেই গ্রাফটা তোমাকে একটা অধিবৃত্তের আকৃতি দিবে। তাহলে আমাদের গ্রাফ হবে এইটা। হ্যাঁ, ব্যস্তানুপাতিক হলে অধিবৃত্তের, অর্থাৎ বক্রাকারে সে হ্রাস পাবে। এটা হবে না, কারণ এটা বৃদ্ধি পাচ্ছে, এটাও বৃদ্ধি পাচ্ছে, এটা সমান, এটা হ্রাস পাচ্ছে। অপশন ঘ। পরের প্রশ্ন কি বলছে? একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? এটা মুখস্থ রাখবা। শক্তি ঘনত্ব হাফ এপসাইলন নট ই স্কয়ার। শক্তি ঘনত্ব মানে একক আয়তনে সঞ্চিত শক্তি। একটা ধারকের সঞ্চিত শক্তিকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে প্রথম প্রশ্নে কি বলছে? চার্জিত ফাঁপা গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের পরিবর্তন কোন লেখচিত্রের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে এটা। আমরা জানি একটা ফাঁপা গোলকের অভ্যন্তরে সব জায়গায় তড়িৎ বিভব সমান থাকে। তাহলে এই যে এখানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত তার বিভবের মান সেম আছে, এরপরে পৃষ্ঠ থেকে যদি আমি দূরে সরতে থাকি বিভবের মান কমতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বিভবের ক্ষেত্রে গ্রাফ। এরপরে বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে শূন্য মাধ্যমের বল এবং অন্য মাধ্যমের বলের অনুপাত। যেহেতু এক জাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নাই। পরের প্রশ্ন বলছে একটি চার্জিত গোলাকার পরিবাহীর
অভ্যন্তরে প্রাবল্য শূন্য, হ্যাঁ ঠিক আছে। অভ্যন্তরে বিভব শূন্য, না বিভব শূন্য না, পৃষ্ঠের সকল বিন্দুর বিভব সমান, ঠিক আছে। 1 ও 3 নাম্বার অ্যান্সার। খ, পরের প্রশ্নে কি বলছে, একটা গোলকের কথা বলা আছে, যদিও শেপটা গোলক হয় নাই, কিন্তু এখানে বলা আছে ডি ব্যাসের একটি গোলকের ধারকত্ব সি, এর কেন্দ্র ও এবং এ পৃষ্ঠের উপর একটি বিন্দু, গোলকটির চার্জ কিউ। প্রশ্নে কি জিজ্ঞাসা, গোলকটির ধারকত্ব কত। আচ্ছা, আমরা জানি একটা গোলকের ধারকত্বের এক্সপ্রেশন হচ্ছে 4πε0 আর, যেখানে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাসার্ধ বলা নেই, ব্যাস বলা আছে। তাহলে আমি যদি ব্যাস দিয়ে এক্সপ্রেশনটা লিখি, ব্যাসকে কি লেখা যায়, ব্যাস বাই 2। তাহলে এখান থেকে 2 2 কাটা যাবে, থাকবে কি 2πε0 ডি। এরকম কোন অপশন আছে? আছে, এই যে এটা 2πε0 ডি। পরের প্রশ্ন কি বলছে, 4 কুলম্ব ও 5 কুলম্ব মানের দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 0। মধ্যবর্তী দূরত্ব অসীম হলে তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না। পরের প্রশ্ন, পরের স্লাইডে যাই। এটাই তো, হ্যাঁ এটা। কি বলছে, গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের গ্রেডিয়েন্ট কত। গ্রেডিয়েন্ট বলতে এখানে ঢাল বোঝানো হয়েছে। গোলাকার পরিবাহীর ধারকত্ব, ওকে, একটা গোলাকার পরিবাহীর ধারকত্বের এক্সপ্রেশনটা কি, সি ইজ ইকুয়ালস টু 4πε0 আর। তাহলে এখন খেয়াল করো, এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক সি, এটাকে আমি বলি ওয়াই, এটা একটা ধ্রুবক এম, এটাকে বলি এক্স। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, এটা সরল রেখা হবে মূলবিন্দুগামী, এটা ঢাল হবে এম, এম মানে এটা 4πε0। অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ গোলাকার পরিবাহের ক্ষেত্রে ধারকত্ব বনাম ব্যাসার্ধ যে গ্রাফ হবে, সেই গ্রাফের ঢাল হবে 4πε0। পরে কি বলছে, তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয়ের ব্যবহৃত হয় পরখ চার্জ। পরখ চার্জ মানে এটাকে আমরা বলি টেস্ট চার্জ ইংরেজিতে। কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে প্রাবল্যের মান কত, প্রাবল্য কোন দিকে ক্রিয়া করবে, সেটার জন্য আমরা একটা +1 কুলম্ব চার্জ সবসময় বিবেচনা করে থাকি। এটাকে বলা হয় টেস্ট চার্জ বা পরখ চার্জ। এটা দিয়ে আমরা মান দিক দুইটাই বুঝতে পারি। পরের প্রশ্নে কি বলছে, বায়ুতে একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব এত, ধারকের অভ্যন্তরকে এত পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত পদার্থে প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য কত। আচ্ছা, প্রশ্নটা ভালো মতো একটু খেয়াল করো, এখানে তোমাকে তড়িৎ প্রাবল্যের মান বের করতে বলছে, তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, প্রাবল্যের সাথে তলমাত্রিক ঘনত্বের এইরকম একটা সম্পর্ক আছে, E is equals to sigma divided by epsilon। ওকে, সিগমা হচ্ছে তল ঘনত্ব, এপসাইলনকে ভেঙে লিখতে পারবো এপসাইলন নট কে। এখন এই মানগুলো বসায় দাও, সিগমার মান দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো, এই যে সিগমার যে মানটা দেওয়া আছে, এটা কিন্তু এপসাইলন নটের মানের সমান দেওয়া আছে, হ্যাঁ। তাই এটা কাটা যাবে আসলে কে, তাহলে নিচে থাকবে কি, শুধু কে এর মানটা, কে এর মান কত বলা আছে 5, 1কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.2। ওকে, একক কি হবে, নিউটন পার কুলম, সব অপশন সেমই, 0.2 নিউটন পার কুলম। ওকে, তাহলে আমাদের স্লাইডটা হয়ে গেল। পরবর্তী স্লাইড দেখি। পরের প্রশ্নে কি বলছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। একটা সার্কিট দেওয়া আছে, ধারকের দুইটা সমান্তরাল আছে, একটা শ্রেণী 10 ভোল্ট বিভব পার্থক্যে, বর্তনীতে তুল্য ধারকত্ব কত। খুবই সিম্পল, C2 আর C3 সমান্তরালে যোগ হবে 4, 4 এবং 4কে শ্রেণী করলে হবে 2, অর্ধেক হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে 2 মাইক্রোফ্যারাড, সরি অ্যান্সার হবে 2 মাইক্রোফ্যারাড। হিসাব করে দেখো। পরে বলছে কি, যদি উদ্দীপকে C1 ধারক অনুপস্থিত থাকে, অর্থাৎ এটা যদি আমি ক্যান্সেল করে দেই, তাহলে বর্তনীতে সঞ্চিত শক্তি কত হবে, এটা ক্যান্সেল করে দিলে থাকবে কি C2 C3। যেটা তুল্য ধারকত্ব কত হয়েছিল 4, এখন ধারকত্ব পাইছি আমি 4, মানে 4 × 10⁻⁻6 মাইক্রোফ্যারাড ছিল, হ্যাঁ। আর আমরা ধারকত্বের সঞ্চিত শক্তির ফর্মুলা কি জানি, হাফ CV²। আমরা সি পাইছি, এটা ভোল্টেজ আছে 10, এটাকে স্কোয়ার করব, সামনে একটা হাফ আছে। ওকে, তাহলে এখানে হিসাব নিকাশ করো, এখানে হবে 100 10⁻⁻4, 2 × 10⁻⁻4। হ্যাঁ, তাহলে এখানে সম্ভবত অ্যান্সারটা ঠিক মতো দেওয়া নাই, হ্যাঁ। তা আমাদের এখানে অ্যান্সারটা আসছে হাফ CV²,
হাফ করলে এটা হবে 2, আর এখানে আছে 100 10^2, এখানে ক্যান্সেল হয়ে গেলে থাকবে 10^-4। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে অনেক ছোট একটা অ্যান্সার হবে, কিন্তু এখানে তোমার দেওয়া আছে 200 জুল। আসলে 200 জুল হবে না, কিন্তু তুমি দেখো শুধু সংখ্যাটা মিলছে কার সঙ্গে, তুমি সেটাকে দাগায় দিবা। ওকে, এটাই অ্যান্সার, এটা হবে না। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী স্লাইড দেখি কিছু বাকি আছে কিনা। হ্যাঁ আছে, কি লেখা আছে? 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? আমরা জানি কিউ ইকুয়ালস টু, সরি, আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু এন ই, যেখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, তোমাকে এই সংখ্যাটাই বের করতে বলছে, কিউ ডিভাইডেড বাই ই। কিউ এর মান বলে দিছে 1 কুলম্ব, আর ই কত? 1.6 10^19 কুলম্ব, এটা আমরা জানি। তাহলে তোমার এখানে কি করতে হবে, হিসাবটা করতে হবে ক্যালকুলেটরে। এটা করলে তোমার যেটা আসতে পারে সেটা হচ্ছে 6.25 আসবে। হ্যাঁ, 6.25 10^18, হিসাবটা করে দেখো। এরপরের প্রশ্ন কি বলছে? একটা ধারক দেওয়া আছে, অনেকগুলো ধারক দেওয়া আছে। চিত্রের এক্স ওয়াই এর মধ্যকার এই দুই বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? অর্থাৎ তোমাকে পুরা রাস্তা হেঁটে এই পর্যন্ত আসতে হবে, টোটাল ধারকত্ব কত হবে সেটা বের করতে বলছে। খেয়াল করো, এখানে যে 4টা ধারক আছে, 4টা ধারক কিভাবে আছে? তোমাদের কাছে মনে হতে পারে এগুলো সমান্তরালে আছে, কিন্তু না, তারা সবাই শ্রেণীতে আছে। দেখো, সবাই এক লাইনের মধ্যে আছে, কিন্তু একটু বাঁকা তেরা অবস্থায় রাখা আছে। তারা কিন্তু এক লাইনেই অবস্থিত, বিভাজিত হয় নাই। তাহলে তাদের শ্রেণীতে তুল্য ধারকত্ব কি হবে? সবগুলা মান যেহেতু সমান আছে, কয়টা? 5টা, 1 2 3 4 5। তাহলে টোটাল একটাকে 5 দিয়ে ভাগ করে দিবা, এটাই হবে অ্যান্সার। কোথায় আছে? C/5 ক। ওকে, তাহলে পরবর্তী স্লাইডে সম্ভবত আমাদের আর কিছু নাই। তাহলে স্থির তড়িতে এই পর্যন্তই, এতগুলো এমসিকিউ আমরা দেখলাম। একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে আমি গতকাল রাত পর্যন্ত 2টা সালের প্রশ্ন ঘাটছি, যতগুলা বোর্ড আছে সব। ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে মানে কমন যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি নিয়ে আসছি, সবগুলা ঘেটে এখানে আমি যতগুলা প্রশ্ন দেখাইছি এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। আরো অনেক যে প্রশ্নগুলো আছে সেগুলো সব এগুলাই রিপিট করা হয়েছে, ডেটা চেঞ্জ করে রিপিট করা হয়েছে। তাহলে এখানে যা আছে আমি সব দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমাকে একটু বলো, স্থির তড়িতে যে এমসিকিউ গুলো দেখলাম এগুলোর মধ্যে কারো কোনো কোথাও প্রশ্ন আছে কিনা। আচ্ছা, প্রীতম হচ্ছে তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন করেছিল। সে জিজ্ঞেস করছে যে প্লাজমাতে এন্ট্রপি বেশি নাকি গ্যাসে এন্ট্রপি বেশি? তুমি খেয়াল করো, যেখানে পার্টিকেল গুলো বেশি ফ্রি থাকবে সেখানে একটু চিন্তা করে দেখো প্লাজমা এবং গ্যাসের মধ্যে কোনটার এন্ট্রপি বেশি হওয়া উচিত। হ্যাঁ, একটু চিন্তা করে দেখো। প্লাজমা হচ্ছে কি? আয়নিত গ্যাস। হ্যাঁ, এবং এটা কিন্তু মোটামুটি তরল এবং গ্যাসের মাঝামাঝি একটা অবস্থা তৈরি করে। তাহলে প্লাজমার পার্টিকেল গুলো কিন্তু গ্যাসের মতো এত ফ্রি না। চিন্তা করে দেখো কোনটা হয় অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখন যে চ্যাপ্টার দেখবো চলতরিৎ, থার্ড চ্যাপ্টার। এখানে অনেক প্রশ্ন সম্ভব। চলতরিৎ হচ্ছে এমসিকিউর জন্য টিচারদের খুবই ফেভারিট একটা চ্যাপ্টার। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেখব। কিছু প্রশ্ন ম্যাথমেটিক্যাল, কিছু প্রশ্ন অ্যানালিটিক্যাল, কিছু প্রশ্ন আছে মুখস্থ। তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ টাইপ যে প্রশ্নগুলো, অ্যানালিটিক্যাল যে টাইপ প্রশ্নগুলো আছে, আমরা তাড়াতাড়ি এগুলো সলভ করে যাওয়ার চেষ্টা করব। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা বলছে, এটা সম্ভবত প্রথম প্রশ্ন, মনে হয় না, দেখি স্লাইড পিছনে চলে গেছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন স্লাইডের। তো খেয়াল করো, এখানে বলছে কি, জি ইজ ইকুয়ালস টু গ্যালভানোমিটারের রোধ এবং এস শান্টের রোধ হলে শান্টের ক্ষমতা গুণক কত? আমরা জানি যে শান্টের ক্ষমতা গুণক কিভাবে পাওয়া যায়, টোটাল প্রবাহকে গ্যালভানোমিটারের প্রবাহ দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এখন
গ্যালভানোমিটারের প্রবাহের আবার এক্সপ্রেশন আছে, সেটা কি? সেটা হচ্ছে এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। দেখবা আই আই কাটা যাবে আর এটা উপরে গিয়ে উল্টায় যাবে, এস প্লাস জি বাই এস। দেখো কোথায় আছে, এই যে এটা আছে, শান্টের ক্ষমতা গুণক। পরের প্রশ্ন কি বলছে, এটা সার্কিট দেওয়া আছে, বলছে বর্তনীর এ ও বি বিন্দুতে তুল্যরোধ কত। এই যে এখানে একটা বিন্দু ছিল এ বিন্দু, এই দুই বিন্দুর মাঝখানে তুল্যরোধ বের করতে বলছে। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাইতে যত রাস্তা তুমি পাবা, সব রাস্তার যত রোধ আছে এটা টোটাল ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তাহলে এখানে তুমি খেয়াল করো, এই আর এই যে রোধটা আছে এই দুটো কিন্তু সমান্তরালে আছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা শর্ট সার্কিট। হ্যাঁ, এই শর্ট সার্কিটের অর্থ হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুকে একসঙ্গে করে ফেলতে হবে। এই দুই বিন্দুকে একসঙ্গে করে ফেললে এইটা আর এটা কিন্তু সমান্তরাল হয়ে যাবে। 2 আর 2 সমান্তরাল করলে কত পাবো? 1। ওকে, আবার একইভাবে এইটা এবং এটাও কিন্তু সমান্তরালে আছে, ওদের দুইজনকে যদি আমি তুল্যরোধ করি ওখানে পাবো আরো একটা 1 পাবো। তখন এইখানের 1 আর এইখানের 1 হয়ে যাবে শ্রেণী। তাহলে 1 আর এবং 1 শ্রেণী করলে আমি কত পাবো? 2। এরপরে দেখো আমাদের নতুন যে সার্কিটটা থাকবে সেটা হচ্ছে এরকম, উপরের 2 ওহমটা, ভিতরে এই চারটাকে মিলাই আমি কত পাইছি? 2 ওহম। হ্যাঁ, এরপরে নিচে আছে আর একটা 2 ওহম। এই দুইটা আবার আছে কিভাবে? সমান্তরালে। বাস এই দুইটাকে তুমি তিনটাকে সমান্তরাল করে ফেলো, অ্যান্সার হবে কত? 2/3, কারণ সবগুলাই 2 করে। অ্যান্সার হবে ঘ। ওকে, এরপরে কি বলছে, তাপমাত্রার সাথে পরিবাহকের রোধের পরিবর্তন নিচের কোন লেখচিত্র দ্বারা নির্দেশ করা হয়। আচ্ছা, তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করো, জানি 0°C তাপমাত্রায় পরিবাহীর একটা রোধ থাকে, এরপরে আমি তাপমাত্রা যদি বাড়াইতে থাকি তার রোধ আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে দেখো সেই লেখচিত্রটা কি বোঝায়, এই যে এই লেখচিত্রটা হচ্ছে আমাদের সেই ঘটনাটা বোঝাচ্ছে। 0°C তাপমাত্রায় একটা রোধ ছিল, এরপর তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ বাড়তেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এগুলা বুঝে নিতে হবে, হিসাবের দরকার নেই, হিসাব করলে সময় নষ্ট। পরের প্রশ্নে কি বলছে, প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ ঘনত্বের একক অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, কারণ প্রবাহ ঘনত্বের এক্সপ্রেশন হচ্ছে আই ডিভাইডেড বাই এ। ওকে, একক বসায় দেখো এটা আসবে। তো আমাদের এই স্লাইড হয়ে গেল, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডের প্রথম যে প্রশ্নটা আছে, দুইটা সার্কিট দেওয়া আছে, বর্তনী 1 এ তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার? এখানে রোধ আছে দুইটা, দুইটাকে তুল্য রোধ করলে পাবো আমরা 1 অ্যাম্পিয়ার, সরি 1 ওহম। পরে ভি বাই আর করলে পাবো কি? 6 অ্যাম্পিয়ার। ঘ। 2 নং বর্তনী থেকে শক্তিশালী প্রবাহ পাওয়ার ক্ষেত্রে 2 নং বর্তনীতে রোধ আছে কত? 10। খেয়াল করবা এখানে টোটাল রোধ ছিল 1 ওহম মাত্র। হ্যাঁ, আর এখানে আছে 10। এখানে তড়িৎচালক শক্তি ছিল 6, আর এখানে তড়িৎচালক শক্তি বলা নেই। কি বলছে, আর এর মান বড় আর অপেক্ষা অনেক ছোট হইতে হবে। হ্যাঁ, এটা আমরা জানি যে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমি বেশি প্রবাহ পাই কখন? যখন অভ্যন্তরীণ রোধের মান ছোট হয়। তাহলে এই অপশনটা ঠিক আছে। এবার বলছে আর ও আর এর মান পরস্পর সমান হতে হবে না, এটা বাদ। পরে বলছে কোষগুলির তড়িৎচালক শক্তির মান বৃদ্ধি করতে হবে, অবশ্যই। এখানে তড়িৎচালক শক্তি যা ছিল এখানে তড়িৎচালক শক্তি তার থেকে বেশি হইতে হবে, কারণ রোধ বেশি। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 3। 1 ও 3 আমার অ্যান্সার গতে ছিল, কেটে গেছে। ওকে, এই তো পরের প্রশ্ন কি বলছে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? আমরা জানি শান্টের রোধ বের করার হিসাব হচ্ছে S ইজ ইকুয়ালস টু গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই n-1। যেখানে n মানে কি? n মানে হচ্ছে বর্তমানে কতটুকু তড়িৎ প্রবাহ আমি মাপতে চাচ্ছি, ডিভাইডেড বাই আগে ম্যাক্সিমাম কতটুকু প্রবাহ মাপতে পারতো, কত ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 ইন্টু 10⁻³ তাহলে 10 10 কাটা গিয়ে n এর মান আমি পাবো কত? 1000। তাহলে এখানে তুমি s এর মান হিসাব করে ফেলতে পারো। জি কত আছে? 100 ওহম। আর এখানে তুমি কত পাবা? 1000 - 1 999, অর্থাৎ এটা 0.1 হবে। 0.1 থেকে একটু বেশি হবে, কিন্তু অপশনে যা আছে তাই দিতে হবে। এরপর কি বলছে, রোধ মাপার যন্ত্র হলো মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, পটেনশিওমিটার। সবগুলা দিয়ে আসলে রোধ মাপা যায়। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, আমাদের পরের স্লাইডে যাই।
কি বলছে, রোধের কোন দুটি সমবায়ে এ ও বি এর মধ্যে একই তুল্যরোধ বিদ্যমান? তুল্যরোধ সেম কোন কোনটার মধ্যে তোমাকে সেটা বের করতে বলছে। খেয়াল করো, এটার তুল্যরোধ হচ্ছে কত, 4 আর 4 সমান্তরাল 2 হবে, সরি, এরা তুল্যরোধ হবে 2, এরা তুল্যরোধ হবে 1/3, এরা তুল্যরোধ হবে, দেখো এই 2 2 4, এই 2 2 4, 4 4 আবার সমান্তরাল করলে হবে 2। তাহলে 1 আর 3 এর তুল্যরোধ সমান। 1 আর 3 কোথায় আছে, গ নাম্বার অপশনে। ওকে, এরপরের অ্যান্সারটা দেখো, প্রশ্নটা, শান্ট সরাসরি ব্যবহার করা হয় অ্যামিটারে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য কিন্তু শান্ট ব্যবহার করা হয়। গ্যালভানোমিটারে, হ্যাঁ গ্যালভানোমিটারকে নিরাপদে রাখার জন্য। ভোল্ট মিটারে, ওকে, ভোল্ট মিটার দিয়ে, ভোল্ট মিটারের কাজ কি, ভোল্টেজ মাপা। ওর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে আমি ওই লাইনের ভোল্টেজটা জানতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে শান্টের ভূমিকা হ্যাঁ আছে। তাহলে আমি ভোল্টমিটারকেও যদি সেফ রাখতে চাই সেজন্য আমি শান্ট ব্যবহার করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? খেয়াল করো, খুব সুন্দর একটা প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন, হ্যাঁ খুবই সহজ প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে ফেলবে। প্রথমেই দেখো অ্যান্সারটা দেওয়া আছে কুলম্ব, হ্যাঁ, কিন্তু কুলম্ব অ্যান্সার না। কেন? তোমাকে চার্জের একক জিজ্ঞেস করে না, বলছে চার্জ প্রবাহের হার। চার্জ প্রবাহের হার মানে তোমার কিউরে টি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ তোমার তড়িৎ প্রবাহের একক জিজ্ঞেস করছে। তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। ওকে, সুন্দর প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলা প্রায় সব টিচারেরই ফেভারিট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই স্লাইডটা হয়ে গেল, পরের স্লাইডে যাই। ওকে, প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে, একটা সার্কিট দেওয়া আছে, দুইটা রোধ আছে, 20 ওহম 20 ওহম সমান্তরালে আছে, তড়িৎ এটা তড়িৎ চালক শক্তি 10 ভোল্ট হবে। হ্যাঁ, এটা 0.5 ওহম অভ্যন্তরীণ রোধ। বলছে উপরের চিত্র লক্ষ্য, আচ্ছা ঠিক আছে, 1 নং চিত্রের মূল প্রবাহ কত হবে? 1 নং চিত্রে এখানে বহিস্থ রোধ কত আছে, 20 আর 20 10, এটা আছে 0.5। তো হিসাব নিকাশটা একটু দেখো, এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে, আমরা আই কিভাবে পাবো, ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ই কত আছে, 10, আমরা বহিস্থ রোধ টোটাল কত পাইলাম, 20 20 মিলায়া 10, অভ্যন্তরীণ রোধ কত আছে 0.5, তাহলে 10কে 10.5 দিয়ে ভাগ করবা, 1 এর চেয়ে একটু কম হবে। হ্যাঁ, 1 এর চেয়ে একটু কম কত হবে, দেখো এখানে অপশন দুইটা দিছে, তোমার সঙ্গে মজা নিছে, ক 0.95 অথবা খ 0.9524। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, তোমরা এই মানটা ক্যালকুলেটরে হিসাব করে অ্যান্সারটা বের করে ঠিক চিহ্নটা দিয়ে নিও মনে মনে। এরপর বলছে কি, চিত্র 2 এর এ বি কোষটিকে, চিত্র 2 এর এ বি কোষটিকে চিত্র 1 এর কোষের সাথে ওই কোষটার সঙ্গে যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে বহিস্থ রোধ আরপি এর উৎপন্ন তাপের হার। এই দেখো, এখানে যে কোষটা ছিল আর এখানে যে কোষটা আছে, দুইটার অভ্যন্তরীণ রোধ ভোল্টেজ সমান, সমান্তরালে যুক্ত করছি। এই ক্ষেত্রে আমি প্রবাহের মানটা কি পাবো, প্রবাহের মানটা পাবো 2 ইন্টু 10 ডিভাইডেড বাই, সমান্তরালে যুক্ত করছি, 2 ইন্টু বহিস্থ রোধ, বহিস্থ রোধ কত 10, অভ্যন্তরীণ রোধ 0.5। সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা ছিল এটা, এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস ছোট আর। খেয়াল করে দেখবা, হ্যাঁ এখানে 20, এখান থেকে আমরা একটা মান পাবো, প্রবাহের মান পাবো, তোমাকে উৎপন্ন তাপের হার বের করতে বলছে, অর্থাৎ তড়িৎ ক্ষমতা বের করতে হবে, আই স্কয়ার আর, এটা বের করতে হবে। আর বলতে আর পি 10, দুইটা মিলে যে রোধ হয়েছে সেটা 10, আই এর মান বের করে আর পি দিয়ে গুণ করে দিবা, এখান থেকে একটা অ্যান্সার পাবা, সেই অ্যান্সারটা এখান থেকে দাগায় দিবা। ওকে, তাহলে আমাদের এই স্লাইডে একটাই প্রশ্ন ছিল, আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপরে বলছে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দিতে উদ্দীপক হতে, কোন একটা মিটার ব্রিজের একটি ফাঁকে 4 ওহম এবং অপর ফাঁকে 6 ওহম রোধ যুক্ত আছে। এবার বলছে 6 ওহম রোধের প্রান্ত থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত? ওকে, একটু খেয়াল করো, আমরা যদি একটা মিটার ব্রিজের চিত্র আঁকি, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, হ্যাঁ
এটা 4 ওহম, এটা 6 ওহম। নিচে একটা 1 মিটার দীর্ঘ তার থাকে, সেই তারের উপর কোন একটা বিন্দুতে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। খেয়াল করো, এই পাশে রোধটা কত, 6। এই 6 ওহম রোধ যেই পাশে আছে সেই প্রান্ত থেকে কত দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে তোমাকে সেটা বের করতে বলছে। ওকে, তো এখন এটা তুমি হিসাব করা ছাড়া কিভাবে বের করতে পারো দেখো। 4 আর 6 এই দুটোর মধ্যে রেশিও কত, 2:3। আর নিচে যে তারটা আছে তারটা পুরো 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে 2:3 অনুপাতে যদি বিভক্ত করি কত কত পাবো, 40:60। তাহলে এই 6 ওহম থেকে এই ডিস্টেন্সটা হবে 40 সেন্টিমিটার, অর্থাৎ যেই রোধটা বড় তার সন্নিকটে দূরত্বটা হবে কম। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 40 সেন্টিমিটার। অথবা তুমি চাইলে ফর্মুলার মধ্যে ওই যে পি ইজ ইকুয়ালস টু এল বাই 100 - L × Q এটা বসায় দিয়ে তুমি কিন্তু এল এর মানটা বের করতে পারো। ওকে, এর পরের প্রশ্ন কি বলছে, নিস্পন্দ বিন্দু ঠিক মধ্যস্থলে পেতে হলে 6 ওহম রোধের সাথে আর কোন রোধের সংযোগ প্রয়োজন, আর কত রোধের সংযোগ প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিস্পন্দ বিন্দুটা কোথায় পেতে চাচ্ছি, একবারে মধ্যবিন্দুতে। একবারে মধ্যবিন্দুতে পাইতে হইলে এই দুইটা রোধ কিন্তু সমান হইতে হবে। এটা 4 ওহম আছে ঠিক আছে, কিন্তু এই 6কেও 4 বানাইতে হবে। এখন 6কে কিভাবে 4 বানানো যায়, 6-এর সঙ্গে আরেকটা রোধ যুক্ত করতে হবে সমান্তরালে। আমরা জানি ওর সঙ্গে সমান্তরালে রোধ যুক্ত করলে 4 হবে, তো দুইটা মিলে 4 হবে। আমরা পাবো কত, 1/6। ধরে নিলাম এক্স ওহম যুক্ত করছি 6-এর সঙ্গে। এ ধরনের প্রবলেম কিন্তু তোমরা অনেকবার সলভ করেছো। তাহলে 1/x এর মান কত হবে, 1/4 মাইনাস 1/6। এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা এখানে পাবো 3/12, 2/12, 1/12। এক্স এর মান 1/x এর মান 12, এক্স এর মান হবে 12 ওহম সমান্তরালে যুক্ত করতে হবে, শ্রেণীতে না কিন্তু, কারণ শ্রেণীতে যুক্ত করলে 6-এর মান আরো বাড়বে। ওকে, পরের প্রশ্ন, সহজ একটা সার্কিট দেওয়া আছে, জিজ্ঞেস করছে বর্তনীর তুল্য রোধ কত। খুবই সিম্পল, 6, 12 এটাকে করলে তুমি পাবা 4, 4, 4, 8 ওহম। হিসাব করে দেখো। পরে বলছে তড়িৎ প্রবাহের মানের ক্ষেত্রে কোনটি সঠিক। এটার মধ্য দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হবে সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে I1 এর মানটা, সরি I1 তো এটা, আই এর মান হবে সবচেয়ে বড়। আই এর মান সবচেয়ে বড় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। ওকে, এবার এই দুইটার মধ্যে চয়েস করতে হবে। এখন দেখো বাকি আছে কি, I1 I2। I1 I2 এর মধ্যে কোনটা বড় হবে, I1 বড় হবে, কারণ ওর রোধ ছোট। তাহলে I1 বড় হবে, I1 বড় কোথায় আছে, না, I2 থেকে I1 টা বড় হবে, I2 থেকে I1 বড় হবে, I2 বড়, এখানেও I2 বড়, I বড়, I1 লেস দেন I2। না, এখানে আসলে সঠিক অ্যান্সার নাই। ঠিক আছে, ওকে, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, আই এর মান হবে সবচেয়ে বড়, এরপরে হবে I1 এর মান, এরপরে হবে I2 এর মান। এরকম কোন অপশন কিন্তু আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি না, নাই। তাহলে সঠিক অ্যান্সার হবে এটা। ওকে, তাহলে এটা হয়ে গেল। পরবর্তী স্লাইডে যাই। ওকে, কারশফের সূত্র থেকে একটা প্রশ্ন। তো সার্কিট দেওয়া আছে, কি বলছে, বি বিন্দুতে কোন সমীকরণটি সঠিক। বি বিন্দু কোথায়, যেখানে, হ্যাঁ, এই যে বি বিন্দু। দেখো এখানে I1 নামের একটা প্রবাহ আসতেছে, I3 নামের একটা প্রবাহ আসতেছে, তাহলে I1 I3 যোগ হবে, I1 I3 যোগ হবে, সেখান থেকে I2 টা বিয়োগ হয়ে যাবে, কারণ I2 চলে যাচ্ছে, এটা ইকুয়ালস টু হবে 0। তা এই এই সম্পর্কটা আমাদের কোথাও আছে কিনা, I1 মাইনাস I2 প্লাস I3, হ্যাঁ আমাদের ক নম্বর অপশনে এটা আছে। পরে কি বলছে, এ বি ই এফ এ লুপে, এ বি ই এফ এ এই লুপটার কথা বলছে, কোন সমীকরণটি সঠিক। এখানে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে I1 R1 প্লাস E2 প্লাস I1 R4 মাইনাস E1 ইকুয়ালস টু 0। ওকে,
এটাকে একটু সহজ করে লিখি, I1R1 I1R4 এগুলো ওই পাশে চলে গেলে E1 মাইনাস E2 হবে। তা দেখো এই সমীকরণটা কোথাও আছে কিনা। হুম, I1R1 I1R1 না, এটাও নেই। দেখো এখানে এই লুপের কথা যেহেতু বলছে, এই প্রবাহটা কিন্তু আমাদের কাউন্ট হবে না। আমাদের কাউন্ট হবে এই রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা গেছে সেটা I1R4 হবে। হ্যাঁ, এখানে এই অপশনটার সঙ্গে মিল তো, কিন্তু এই জায়গাটাতে একটু ঘাপলা আছে, সেটা হচ্ছে I3 এখানে দেওয়া আছে, I3 হবে না, এটা I1 হবে। ওকে, তাহলে এটাও একটা ভুল অ্যান্সার, এটা I3 হবে না। ওকে, তাহলে পরের প্রশ্ন। হ্যাঁ, কি বলছে? দুইটা বাতির কথা বলা আছে, 60 ওয়াট 220 ভোল্ট, 60 ওয়াট 220 ভোল্ট, আর ভিতরে একটা রোদ দেওয়া আছে, ওর সঙ্গে সমান্তরালে দেওয়া আছে কত, 220 ভোল্ট এটা। আচ্ছা, একটা বাতির গায়ে জিনিসটা লেখা থাকার অর্থ হচ্ছে এই বাতিটাকে যদি আমি 220 ভোল্টের একটা উৎসের সঙ্গে যুক্ত করি, ওর পাওয়ার ম্যাক্সিমাম হবে 60 ওয়াট। এটাই এখানে বলছে প্রত্যেক বাতির ফিলামেন্টের রোধ কত। হ্যাঁ, এটা আমি মুখস্থ বলতে পারবো এটা। হ্যাঁ, আমার স্টুডেন্ট যারা আছো তারা এই অ্যান্সারটার সঙ্গে খুবই পরিচিত। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা জানি P ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আর ইকুয়ালস টু কি হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি এর মান কত আছে 220, এটাকে স্কোয়ার করবা, ক্ষমতা দেওয়া আছে কত 60 ওয়াট, এটা বসায় দিলে তুমি অ্যান্সারটা পাবা। পরে বলছে উদ্দীপককে বর্তনী হতে আর রোধ অপসারণ করলে এই রোধটাকে যদি আমি সরায় দিই তাহলে নিচের কোনটি সঠিক। এই রোধটাকে সরায় দিলে এ বাতির ঔজ্জ্বল্য বাড়বে, বি বাতির ঔজ্জ্বল্য কমবে। ওকে, এরপরে বলছে এ বাতির ঔজ্জ্বল্য কমবে, এ ও বি উভয় বাতির ঔজ্জ্বল্য বাড়বে। হ্যাঁ, এ ও বি বাতির ঔজ্জ্বল্য কমবে, অ্যান্সার হবে ঘ। কারণ দেখো আর যে রোধটা আছে এই রোধটা কিন্তু এখানে ওর সঙ্গে সমান্তরালে আছে। হ্যাঁ, সমান্তরালে থাকার কারণে পুরো সার্কিটের রোধটা কিন্তু টোটালের উপরে কম ছিল। ওকে যদি সরাইয়া দিই, এখন দুইটা বাতি এখানে আছে, দুইটা বাতি শ্রেণীতে আছে, টোটাল রোধ কিন্তু বেড়ে যাবে। টোটাল রোধ বেড়ে গেলে টোটাল প্রবাহটা কমে যাবে। টোটাল প্রবাহ কমে গেলে দুইজনেরই কিন্তু উজ্জ্বলতা কমে যাবে, আলো কমে যাবে। ওকে, এমন হবে না যে একজনের বাড়ছে একজনের কমছে, কারণ দুইজনই শ্রেণীতে আছে, দুইজনের মধ্যে দিয়ে সেম প্রবাহ যাবে কিন্তু আগের থেকে কম যাবে। তাই এ ও বি দুইটারই ঔজ্জ্বল্য কমে যাবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাই। কি বলছে, বর্তনীর মূল প্রবাহ হলো, এগুলা খুবই সিম্পল প্রশ্ন। হ্যাঁ, এখানে আর 4 ওহম, আরেকটা আর কোথায়, এটা 1 ওহম। ওকে, তাহলে এখানে ওই কোষের সমবায় দিবা, কোষের সমবায় না, I is equals to E divided by R plus R করে ফেলবা। হ্যাঁ, ই কত 1.5 দেওয়া আছে, আর এর মান কত 4, ছোট আর এর মান হচ্ছে 1, 5, 0.3। ওকে, এটা আসলে অযথাই দিছে, এটাকে রিপিট করছে। হ্যাঁ, 0.3 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে হারানো ভোল্ট ও প্রাপ্ত ভোল্টের অনুপাত কত। হারানো ভোল্ট মানে কি, হারানো ভোল্ট মানে হচ্ছে এই রোধের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহটা যাবে ওখানে একটা শক্তি খরচ হবে। আর প্রাপ্ত ভোল্ট মানে হচ্ছে এটা। ওকে, তাহলে ওর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায় 0.3 আর 4 গুণ করলে কত পাবা, 0.3 প্রবাহ যাচ্ছে, ভোল্টেজটা আমি পাবো 1.2, আর এখানে ছিল কত 1.5। তাহলে 1.2 এবং 1.5 এর অনুপাত বের করতে বলছে। তাহলে অনুপাত কত হবে, উপরে 4:5। দেখো এরকম কোনো অপশন আছে কিনা, 4:5, 3 দিয়ে কাটাকাটি করলে 4:5 কোনো অ্যান্সার এখানে নাই। হারানো ভোল্ট ও প্রাপ্ত ভোল্টের অনুপাত।
আচ্ছা একটু খেয়াল করে দেখি, আমি যদি এই রোডটাকে কাউন্ট করি, হ্যাঁ এই রোডটাকে কাউন্ট করলে এখানে হবে 8, 1.5 কে 9 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 15/9, 3.5/3, 0.67। না, আগের অ্যান্সার ঠিক আছে, আগের অ্যান্সার ওই অপশন নাই, ঠিক আছে এটা বাদ, আসলে বাদ, তাহলে অ্যান্সার এটাই ঠিক আছে। 3 4 12, 1.2, 1.2 ভোল্টেজ বাই 1.5। না, এই অ্যান্সারটা হবে 4/5। 4/5 করলে আমরা আসলে পাই কত, না এরকম কোনো অপশনই এখানে নাই, 4/5 হবে এখানে, অ্যান্সারটা ঠিক নাই। ওকে, পরের প্রশ্ন কি বলছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ইউনিট, এটার অ্যান্সার হবে এই যে এটা 34 × 10⁵। পরে কি বলছে, কোন নীতির উপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়? হুইটস্টোন ব্রিজ নীতি, এটি মুখস্থ। আর পরে বলছে, পাশের চিত্রে প্রদর্শিত বর্তনীর কেবলমাত্র রোধের মান পরিবর্তনে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোন লেখচিত্র সঠিকভাবে উপস্থাপন করে? অর্থাৎ উৎপন্ন তাপ আর রোধের যে সম্পর্ক তার গ্রাফটা বের করতে বলছে, লিখতে বলছে। হ্যাঁ, আমরা জানি উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, গ্রাফ হবে এইটা, মূলবিন্দুগামী সরল রেখা। ওকে, পরের প্রশ্ন একটি পরিবাহী তারের রোধ এত, এর দৈর্ঘ্য টেনে 3 গুণ লম্বা করলে রোধ কত হবে? আমরা জানি তার টেনে n গুণ লম্বা করলে তার রোধ হয় n² গুণ, আগে যা ছিল তার n² গুণ, আগে রোধ ছিল 6, 3 গুণ লম্বা করছি, 3² মানে 9, আগে তাহলে হবে 6 নং 54 ওহম। ঘ নাম্বার, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে মানে আই এবং টি যদি সেম রাখি, রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের দ্বিগুণ হবে, কারণ ডিরেক্ট সমানুপাতিক। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের চলতরিৎ প্রশ্ন এই পর্যন্তই। আমাকে একটু জিজ্ঞেস করো যে এই অধ্যায়ের মধ্যে যতগুলো এমসিকিউ করলাম, আই গেস 26টা এমসিকিউ করছি, এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি, ভৌত আলোক বিজ্ঞান। হ্যাঁ, এই অধ্যায় থেকে এমসিকিউ অত বেশি একটা হয় না, সামান্য কিছু এমসিকিউ আমরা পাবো। দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে কোনটি সঠিক? এটা মুখস্থ ফর্মুলা, ম্যাক্সওয়েলের থেকে আসছে। পরে বলছে, ব্যতিচারের ক্ষেত্রে ডোরাগুলোর প্রস্থ অসমান থাকে। ব্যতিচারের ক্ষেত্রে ডোরাগুলোর প্রস্থ অসমান থাকে না, সবগুলা ডোরার প্রস্থ সমান থাকে। পরে কি বলছে, অন্ধকার ডোরাগুলোতে ভালো আলো থাকে না, হবে অন্ধকার ডোরাগুলোতে আলো থাকে না, আলো থাকলে তো আর অন্ধকার হইতো না। পরে কি বলছে, উজ্জ্বল ডোরাগুলোর উজ্জ্বলতা সমান হয়। হ্যাঁ, এটা অবশ্যই ব্যতিচারের একটা বৈশিষ্ট্য এটা, তাহলে আমাদের অ্যান্সার হবে খ, 2 ও 3। পরে কি বলছে, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আমরা জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজাইলে বে নি আ স হ ক লা, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ে। তো সবচেয়ে বেশি হচ্ছে লাল, সবচেয়ে কম হচ্ছে বেগুনি। তাহলে বে, এখানে দেখো আর হচ্ছে রেড, সবগুলো তো সেমই আছে না, তাই না? হ্যাঁ, তাহলে দেখো রেড, ওর তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি, এরপর হবে ইয়েলো, এরপরে হবে ভায়োলেট, সরি ভায়োলেট। তাই ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ইয়েলো, রেড, এটা কোথায় আছে? 1 নম্বর অপশনে আছে। এরপর বলছে কি, আলোর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তককে ম্যাক্সওয়েল। আলোর কম্পনকে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে বলে কি? আলোর
সমবর্তন। এগুলো সব সংজ্ঞামূলক জিনিস, মুখস্থ জিনিস, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নাই। পরবর্তী স্লাইডে যাই। পরের প্রশ্নে কি বলছে, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা কত? শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতার মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। খ, এটা মুখস্থ রাখবা। হ্যাঁ, পরে বলছে কি, একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য π/2, বিন্দু দুটির পথ পার্থক্য কত? আমরা জানি যে দশা পার্থক্য ইজ ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য বলে দিচ্ছে π/2, এক্স এর মান বের করতে বলছে। তাহলে দেখো পাই পাই কাটা যাবে, এই 2 নিচে আসবে, ল্যামডা উপরে আসবে, তাহলে এক্স এর মান আসবে λ/4। λ/4 কোথায় আছে? খ নম্বরে। এরপরে প্রশ্ন কি বলছে, কোন বর্ণের রশ্মিকে মধ্য রশ্মি বলা হয়? সবুজ। খেয়াল করো, একটু সাজাও। বে, নি, আ, স। 4 নম্বরে হ, ক, লা। দেখো প্রথম থেকে 3টা, পরের 3টা, এই 7টার মাঝখানে পড়ছে সবুজ, তো এটাকে বলা হয় মধ্যরশ্মি। এরপর কি, দ্বিচির পরীক্ষায় চির দুটির দূরত্ব অর্ধেক ও চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরা প্রস্থ কি হবে? দেখো ডোরা প্রস্থের কথা বলছে। ডোরা প্রস্থের এক্সপ্রেশন আমরা জানি d λ/2a। এরপর বলছে চির দুটির দূরত্ব অর্ধেক, অর্থাৎ এর করে ফেলবো অর্ধেক। তার আর কি করব, চির থেকে পর্দার দূরত্ব করব দ্বিগুণ, 2d। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এই 2 উপরে গিয়ে গুণ হবে 4d λ/2a, এটা থাকবে। ওকে, তাহলে আগের 4 গুণ হবে, অ্যান্সার হবে ঘ। আলোর ব্যতিচারে সুসংগত উৎস দরকার, ঝালোর প্রস্থ সর্বদা সমান, অন্ধকার পট্টিতে অল্প আলো পৌঁছতে পারে, অন্ধকার পট্টিতে কোনো আলো পৌঁছতে পারে না, অ্যান্সার হবে 1 ও 2। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত, বেতার, দৃশ্যমান, অতিবেগুনি। বেতার। অবলোহিত যেটা আছে তার পরের অংশটাই হচ্ছে বেতার, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য তার বেশি হবে। এরপর কি বলছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টির উৎস হলো তড়িৎ চার্জ, অর্থাৎ কোন একটা চার্জের মধ্যে যদি ত্বরণ থাকে তখন ওই চার্জ থেকে তড়িৎ চুম্বক তরঙ্গ নির্গত হয়। এরপর বলছে কি, আলোক তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায় কোন প্রক্রিয়া? তা হলো সমবর্তন। তির্যক প্রকৃতি মানেই হচ্ছে আলোর অনুপ্রস্থ তরঙ্গের কথা বলা হয়েছে এখানে। অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম হচ্ছে তির্যক তরঙ্গ। তাহলে আলো হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ, এটা আমরা আলোর সমবর্তনের প্রক্রিয়া থেকে জানতে পারি, কারণ সমবর্তন শুধু অনুপ্রস্থ তরঙ্গের হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের হয় না। এরপর কি বলছে, একটা গ্রেটিং চিরের বেধ এ, রেখার প্রস্থ বি হলে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা n, এদের মধ্যে সম্পর্ক কোনটি? n = 1/a+b, এটা আমরা জানি। চিত্রে প্রদর্শিত ঘটনাকে বলে আলোর সমবর্তন। কিভাবে? দেখো এখানে যে আলোটা, একটা আলোক রশ্মির কম্পন দেখানো হয়েছে, সব দিকে কম্পন আছে, একটা সমবর্তকের মধ্য দিয়ে পাস করানোর পর তার কম্পন এক দিকে ঘুরে গেছে সব, তাই এটাকে বলা হয় আলোর সমবর্তন। ওকে, তারপরে স্লাইডে যাই। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, হাইগেনের আলোক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ, সবই ব্যাখ্যা করা যায়। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি, আইআর। হ্যাঁ, আইআর ক্যামেরা দিয়ে অন্ধকারে ছবি তোলা যায়। দুটি সরু চির পরস্পর থেকে 4 মিলিমিটার দূরে অবস্থিত। ওকে, এই ব্যবস্থাকে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলে এত দূরে অবস্থিত পর্দায় উজ্জ্বল ও অন্ধকার ডোরা সৃষ্টি হলো। আচ্ছা হলো। পরে বলছে পর্দায় সৃষ্ট ডোরার প্রস্থ কত? এক্স বের করতে বলছে, সিম্পল হিসাব নিকাশ, ডি λ/2a। ডি কত বলা আছে? 0.8। ওকে, ল্যামডা আছে অত, এত ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2a। এ দেওয়া আছে কত? 4 ইন্টু 10⁻³ তা 8 8 কাটা যাবে, দেখবো যে এই অ্যান্সারটাই তোমার আসবে 589।
589, এই যে 589 মিলিমিটার। তাহলে কেন্দ্রীয় চরম থেকে এত সেন্টিমিটার দূরে কত ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? উজ্জ্বল ডোরা পাওয়া যাবে কত ক্রমের? দূরত্বটা দেওয়া আছে, হ্যাঁ দেখো একটা দূরত্ব দেওয়া আছে। আমরা জানি উজ্জ্বল ডোরার দূরত্বের ফর্মুলা হচ্ছে n ইন্টু ডি ল্যামডা বাই এ। ওকে, তাহলে দূরত্বটা এত দেওয়া আছে, ওই তোমার ওই 5.9 এর, হ্যাঁ এই মানটা তুমি এখানে বসাবা, ক্যালকুলেটরে করতে হবে, এই মানটা এখানে বসাবা। পরে ডি ল্যামডা বাই 2a ওর মান বের করেছিলাম, এটা বসায় করে ফেলবা, এন এর মান তুমি বের করে ফেলবা, ঠিক আছে? এক্স এর মান দেওয়া আছে, ডি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এ দেওয়া আছে। আমি ক্যালকুলেটর নাই, হিসাবটা করতে পারতেছি না, এদের মান যেটা আসবে ওইটাই অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম হলো একটা অনুপ্রস্থ তরঙ্গ, ই এবং বি এর ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, ই এবং বি পরস্পর লম্ব, সবগুলাই। এরপর কি বলছে? ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে বলা হয় ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানের ফর্মুলা হচ্ছে এটা, টি ল্যামডা বাই এ। পরে কি জিজ্ঞেস করছে? নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? আলোক তড়িৎ ক্রিয়া, এটা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব লাগে, ঠিক আছে? ওকে, তাহলে সম্ভবত আর কোনো প্রশ্ন নাই, হ্যাঁ এটাই শেষ। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী অধ্যায়ে চলে যাই, কারো কোনো প্রশ্ন থাকার কথা না, হ্যাঁ দেখছি না কারো কোনো প্রশ্ন। ওকে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। প্রথম প্রশ্নটা কি বলছে? কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? এটাকে বলা হয় হিগস বোসন। হিগস বোসনকে বলা হয় গডস পার্টিকেল বা ঈশ্বর কণা। পরে কি বলছে? ফোটনের ধর্ম স্থির ভর শূন্য, ইয়েস। নির্দিষ্ট ভরবেগ আছে, হ্যাঁ আছে। ভর না থাকলেও ভরবেগ আছে, যখন সে গতিশীল থাকে তখন একটা ভর সৃষ্টি হয়। চার্জহীন, তিনোটাই সত্য। ফোটনের কোনো চার্জ নাই। পরে কি বলছে? মহাকর্ষীয় বলের পাল্লা অসীম, মুখস্থ। পরের প্রশ্ন, এখান থেকে হচ্ছে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। কি বলছে? একগুচ্ছ এক্স রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক এত। উদ্দীপকে উল্লেখিত ফোটনের শক্তি কত? কম্পাঙ্ক দেওয়া আছে, শক্তি বের করা যাবে, E is equals to hf। ওকে, h এর মান ছিল কত? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওটার সঙ্গে তুমি এটাকে গুণ করে দিবা, অ্যান্সারটা চলে আসবে। কত আসবে আমি বলতে পারতেছি না। এরপর কি বলছে? উদ্দীপকে উল্লেখিত ফোটনের বেগ এত, এটা ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, ওহো এটা তো হিসাব করা ছাড়া বলতে পারতেছি না। আচ্ছা, কম্পাঙ্ক তো দেওয়া আছে না, এটা করা যাবে, হ্যাঁ কম্পাঙ্ক দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে, সি বাই এফ। সি কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এফ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 17, 3 3 কাটা 10 টু দি পাওয়ার মাইনাস 9 হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 হবে 10 অ্যাংস্ট্রম। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। পরে বলছে ভরবেগ এত কেজি মিটার পার সেকেন্ড, এটাও হিসাব করা লাগবে। বেগ, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও অ্যান্সার ঠিক আছে। ভরবেগ মানে কি? কম্পাঙ্ক, কম্পাঙ্ক আমরা জানি দেওয়া আছে। এরপরে হচ্ছে h কাট বাই 2 পাই ভরবেগ, h বাই পি, সরি h বাই ল্যামডা। এই রেজাল্টটা কই? আচ্ছা, এখান থেকে ভরবেগটা বের করা যাবে। h এর মান ল্যামডার মান দিয়ে ভাগ করে দিব, যার ল্যামডার যে মানটা পেয়েছিলাম সেটাকে এটা দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, ল্যামডার মানটা কত ছিল? এটা 10 অ্যাংস্ট্রম, এটা দিয়ে ভাগ করে এটাই আসবে, এটাই আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিনটাই। ওকে, এই যে ভরবেগের এই সমীকরণটা হচ্ছে ব্রগলির বস্তু তরঙ্গের সমীকরণ, ঠিক আছে? ওখান থেকে পাওয়া যাবে। পরে স্লাইড। একটি বস্তুকণার স্থির ভর এত,
কণাটি এত বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত হবে? মোট শক্তি বের করতে বলছে। মোট শক্তি হচ্ছে এম সি স্কয়ার। এম এর মান দেওয়া নাই, এটাকে আমার কি করতে হবে? এম এর ফর্মুলা ভাঙতে হবে। এম নট ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, সঙ্গে আছে সি স্কয়ার। এখানে মানগুলো বসায় দিতে হবে। এটা ভরটা দেওয়া আছে এম নট, বেগের মান দেওয়া আছে, বসায় দিলে এখান থেকে একটা অ্যান্সার পাওয়া যাবে। সেটা আমি কত হবে বলতে পারতেছি না। পরে কি বলছে? কোন রাশিটি আপেক্ষিক, পরম নয়? দৈর্ঘ্য আপেক্ষিক, সময় আপেক্ষিক, ভর আপেক্ষিক, সবই আপেক্ষিক আপেক্ষিক তত্ত্ব অনুসারে। কোন পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এত, ওই পৃষ্ঠে এত অ্যাংস্ট্রমের আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি আমরা কিভাবে পাই? k is equals to e minus phi, যেখানে সূচন phi কে যদি ভাঙি কি লিখতে পারবো? h f নট। ওকে, e কে ভাঙলে কি লিখতে পারবো? h c বাই ল্যামডা, যেখানে ল্যামডা দেওয়া আছে। ওকে, h এর মান মুখস্থ, c মুখস্থ, ল্যামডা দেওয়া আছে, এটা বসাবো, এখান থেকে ইয়ার একটা মান পাবো। কত পাবো বলতে পারতেছি না, হিসাবটা করে দেখে নিবা। পরে কি বলছে? স্থির কাঠামো এস আই হতে কাঠামো এস টু এত ধ্রুব গতিতে সরে যাচ্ছে। যদি এস ওয়ান কাঠামোর পর্যবেক্ষক আলোকচ্ছটা নির্গত করে, তাহলে এস টু কাঠামোর পর্যবেক্ষক কর্তৃক পরিমাপকৃত আলোর দ্রুতি কত হবে? এই প্রশ্ন, এত বড় একটা প্রশ্ন দেখে সবাই হিসাব নিকাশ করতে লেগে যাবে, কিন্তু অ্যান্সারটা তোমার মুখস্থ। সেটা হচ্ছে ঘ, সি। আলোর বেগ সি, দুইটা কাঠামো, দুইটাই জড় প্রসঙ্গ কাঠামো, যেহেতু এত ধ্রুব বেগে চলে যাচ্ছে, তাহলে সকল জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা জানি আলোর বেগ একই থাকে, সি। এটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের 2 নম্বর স্বীকার্য। সব ক্ষেত্রেই আলোর বেগ সি থাকবে, হিসাবের কিচ্ছু নাই। ওকে, তাহলে স্লাইড শেষ। পরের প্রশ্নে কি বলছে? কোন কণার বিনিময়ের মাধ্যমে তাড়িৎচুম্বক বল কার্যকর হয়? ফোটন। প্রত্যেকটা মৌলিক বল কার্যকর হওয়ার জন্য একটা বাহক কণা প্রয়োজন হয়। তাড়িৎচুম্বক বল কার্যকর হয় ফোটন দিয়ে, মহাকর্ষ বল গ্র্যাভিটন দিয়ে। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ব্রগলির বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সমান কোনটি? ল্যামডা মান হচ্ছে এইচ বাই পি, ওই যে একটু আগে লিখছিলাম, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, মানে এমভি। ওকে, পরে কি বলছে? আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষার পর্যবেক্ষণ হলো তাপমাত্রা বেশি হলে আলোক তড়িৎ নিঃসরণ বেশি হয় না। আলোক তড়িৎ ক্রিয়া তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটি একটি তাৎক্ষণিক ঘটনা। হ্যাঁ, আলো পালার লগে লগে ইলেকট্রন বের হয়ে যায়। আলোর তীব্রতা বেশি হইলে নির্গত ইলেকট্রন সংখ্যা বেশি হয়। ইয়েস, আলোর তীব্রতা বেশি মানে ফোটনের সংখ্যা বেশি। যত বেশি ফোটন তত বেশি ইলেকট্রন। অ্যান্সার হবে 2 ও 3। পরের প্রশ্নে কি বলছে? কোন কোন কণার গতিশক্তি ও নিশ্চল শক্তি সমান হলে কোনটি সঠিক? গতিশক্তি নিশ্চল শক্তি সমান। গতিশক্তির ফর্মুলা এম মাইনাস এম নট সি স্কয়ার। ইউ এর ফর্মুলা এম নট সি স্কয়ার। সি স্কয়ার সি স্কয়ার চলে যাবে, এম মাইনাস এম নট ইজ ইকুয়ালস টু এম নট, ওটা ওপাশে চলে গেলে যোগ হয়ে 2 এম নট হয়ে যাবে। এম ইকুয়ালস টু 2 এম নট। গ, আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে। চলমান ঘড়ি দ্রুত চলে। হ্যাঁ, চলমান অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্য অপেক্ষা ছোট। হ্যাঁ, ঠিক আছে। গতিশীল কোনো বস্তুর ভর নিশ্চল ভর অপেক্ষা বেশি। চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা গতিশীল ঘড়ি। চলমান ঘড়ি ধীরে চলে। অ্যান্সার হবে 2 ও 3। ঠিক আছে, চলমান ঘড়ি ধীরে চলে, এটা হচ্ছে আপেক্ষিকতার পর্যবেক্ষণ। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? প্রথম প্রশ্ন, স্থির অবস্থায় এম ভর বিশিষ্ট কোন বস্তুর আলোর বেগে চললে, বস্তু আলোর বেগে চললে এর ভর হবে ইনফিনিটি। এটা হিসাবের কিছু নাই। ভর ফটোতড়িৎ প্রক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়ালে আপতিত ফোটনের সংখ্যা বাড়ে। ঠিক আছে, আলোর প্রাবল্য মানে আলোর তীব্রতা। আলোর তীব্রতা বলতেই বোঝানো হয় ফোটনের সংখ্যা কত বেশি, আর বাকি একটা অপশনও মিলবে না। ওকে, পরবর্তীতে হয়তো আর কোনো প্রশ্ন নাই।
তাহলে আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটাই। ওকে, প্রথম প্রশ্নে কি বলছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কোনটি? হাইড্রোজেন পরমাণুর কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদ আছে সেটা ইজ ইকুয়ালস, সেটার এক্সপ্রেশনটা হচ্ছে এটা NH/2π। ওকে, সর্বনিম্ন কৌণিক বেগ মানে n এর মান হইতে হবে 1। n এর মান 1 যদি বসাই মানটা কত আসবে? h/2π। এই হচ্ছে গ। পরমাণুর ব্যাসার্ধ কোন ক্রমের হয়? পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 মিটার, ঠিক আছে, ফেমটোমিটার ক্রমের হয়। ওকে, পরে বলছে কি ট্রিটিয়ামের অর্ধায়ু এত বছর, এক খণ্ড ট্রিটিয়ামের এত অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? 25 বছর লাগবে। হিসাবটা এত সহজে কিভাবে করা যায় সেটা হচ্ছে, খেয়াল করো, ক্ষয় হয়েছে কতটুকু? 3/4 অংশ, তাহলে বাকি থাকবে কতটুকু? 1/4 অংশ। 1/4 কে আমি কি লিখতে পারি? 1/2 পাওয়ার 2। এই পাওয়ার হিসেবে যেটা লিখছো ওই পাওয়ারটা দিয়া অর্ধায়ুরে গুণ করে দিবা। পাওয়ারটা দিয়ে অর্ধায়ুকে গুণ করে দিবা, 2 আর 12.5 25। পরে কি বলছে? সূর্য শক্তি পায় কোন প্রক্রিয়া থেকে? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে সূর্য শক্তি উৎপাদন করে। হাইড্রোজেন এবং হাইড্রোজেন মিলিত হয়ে হিলিয়াম তৈরির প্রক্রিয়ার মাধ্যমে সূর্য শক্তি উৎপাদন করে। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n এবং সময় t দ্বারা নির্দেশিত হলে ভাঙনের গ্রাফটা হচ্ছে এটা। তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় কোনটি? দেখো 20, এটা একক। বেকেরেল একক। রন্টজেন এটাও একক। রন্টজেন না, রাদারফোর্ডও কিন্তু তেজস্ক্রিয়তা পরিমাপের একক, রন্টজেন না। ঠিক আছে, তাহলে এটা ক্রস দিলাম কেন? এটা তো রাইট হবে। একক নয় জিজ্ঞেস করছে, রন্টজেন। ওকে, পরে কি বলছে? ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, এটি প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, এর অর্ধায়ু 12.5 বছর। 25 বছর পর এক খণ্ড ট্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে? একটু আগে এই প্রশ্নটা করছি, উল্টা প্রশ্ন এটা। এত অংশ অবশিষ্ট থাকবে আর ক্ষয় হবে 3/4 অংশ। উদ্দীপকের ক্ষেত্রে ট্রিটিয়ামের গড় আয়ু 18.04। হিসাব করে দেখি। গড় আয়ু ইজ ইকুয়ালস টু, আমরা জানি, t½ ডিভাইডেড বাই ln 2। তো হিসাব করো, ln 2 দিয়ে যদি ভাগ করি তো জিনিসটা আসে 1.41 ইন্টু t½ ওকে, তো 12.5কে যদি 1.41 দিয়ে গুণ করা হয়, হ্যাঁ 18.04 এরকম একটা আসবে। পরে বলছে কি 50% ক্ষয় হতে এত সময় লাগে। অর্ধায়ু তো এটা, ট্রিটিয়ামের ক্ষয় ধ্রুবক এত ইয়ার, ln 2/t½ এটা হিসাব করে দেখতে হবে, এরা আমি বলতে পারতেছি না। সুতরাং অ্যান্সার কোনটা হবে? তুমি এই দুইটা হবে, এটা হিসাব করে দেখো মিলে কিনা, তাহলে সবগুলোই হবে অ্যান্সার। ওকে, এরপরে পরের স্লাইডে যাই। কি বলছে? একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এত ঘন্টা, ক্ষয় ধ্রুবক কত? হিসাব করে ফেলবা। ল্যামডা বের করতে বলছে, ল্যামডা ইকুয়ালস টু ln 2/t½ 91.88। হিসাব করে বের করে ফেলবা। পরে কি বলছে? নিচের নিউক্লিয় বিক্রিয়ায় এক্স চিহ্নিত কণাটি কি? এই যে এটা বের করতে বলছে, একটু হিসাব করি। হ্যাঁ, খেয়াল করো, আমি ওর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা হিসাব করবো। এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আছে কত? 7। এখানে আছে আলফা, আলফার পারমাণবিক সংখ্যা কত? 2। ইকুয়ালস টু কি লিখতে পারবো? 8 প্লাস জানি না, ধরো এক্স। তাহলে আমি এক্স এর মান কত পাবো? এক্স এর মান পাবো 1। এক্স এর মান 1 পাইছি। হ্যাঁ, তাহলে 1 হইলে সেটা হতে পারে প্রোটন। ওকে, আর কিছু হতে পারে? ইলেকট্রনেরটা হচ্ছে -1, নিউট্রনেরটা 0,
বিটা কণাটা -1, তো প্রোটন। বাকিগুলো হওয়া সম্ভব না। পারমাণবিক সংখ্যা 1, এটা প্রোটন। ওকে, এরপরে 2 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? তাহলে E = mc² বের করে ফেলতে হবে। এম এর মান বলা আছে 2 গ্রাম, 2 × 10⁻³ পরে হচ্ছে 3 × 10⁸, এটাকে স্কোয়ার করে দিলে অ্যান্সারটা চলে আসবে। হিসাব কি হবে আমি জানি না, হ্যাঁ জানি তো, এখানে হবে 9, 9 × 2 = 18, একটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে। কোন নিউক্লিয়াসের ভর ত্রুটি এত অ্যাটমিক মাস ইউনিট হলে এর নিউক্লিয়ার বন্ধন শক্তি কত? বন্ধন শক্তি আমরা জানি B = Δmc²। ভর দেওয়া আছে এত, c² দিয়ে গুণ করে দিবা, হিসাবটা চলে আসবে। ওকে, এটা ভরকে কেজিতে যদি না নেই, দেখো ভরকে আমি মনে করি আমি এভাবেই রাখবো, এভাবে রাইখা c² দিয়ে গুণ করলে আমি যে মানটা পাবো সেটা হবে মেগা ইলেকট্রন ভোল্ট, এই এককে মান পাবো। ডিরেক্ট এটা দিয়ে গুণ করে ফেলবা, অ্যান্সার চলে আসবে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি E1 হলে n-তম কক্ষপথের শক্তি কত? আমরা জানি En = E1 / n²। তাহলে n-তম কক্ষপথের শক্তি এটা। 1 অ্যাটমিক মাস ইউনিট ভরের সমতুল্য শক্তি হলো এটা। হিসাব করে দেখবা 1 অ্যাটমিক মাস ইউনিট, এটাকে তুমি mc² দিয়ে মানটা বের করে দেখবা। ওকে, ওই আগের প্রশ্নটা একটু আগে যেটা দেখলাম, 2 কুড়ি সমান কত? আমরা জানি 1 কুড়ি সমান 3 × 3.7 10⁻10। তাহলে 2 কুড়ি কত হবে? 3.7 এর এটা দ্বিগুণ, 3.7 এর দ্বিগুণ করলে কত হবে? 7.4 × 10⁻10 DK/সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার কয়টি আলফা কণা বের হবে? খেয়াল করো, এখানে পারমাণবিক সংখ্যা আছে কত? 86। আর এখানে পারমাণবিক সংখ্যা আছে কত? 82। এখানে পারমাণবিক সংখ্যা আছে 0। এখানে আলফা কয়টা আছে জানি না, এক্স এর মান বের করব, কত আসতেছে? 4। পারমাণবিক সংখ্যা 4, একটা আলফার পারমাণবিক সংখ্যা কিন্তু 2, এক্স এর মান আসছে 4, তার মানে এখানে প্রোটন আছে, সরি আলফা আছে কয়টা? 2টা, অ্যান্সার হবে 2। এরপর জিজ্ঞেস করছে কয়টি বিটা কণা নির্গত হবে? কোনো বিটা কণা এখানে নির্গত হচ্ছে না। তাছাড়াও তুমি হিসাব নিকাশ করে দেখতে পারো, এপাশে টোটাল পারমাণবিক সংখ্যা, এপাশে টোটাল পারমাণবিক সংখ্যা সমান হয়ে গেছে, অন্য কোনো কণা এখানে ঢোকার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে পরের প্রশ্ন কি বলছে, একটা বিক্রিয়া দেওয়া আছে চিত্রে, প্রোটেক্টিনিয়ামের প্রোটন সংখ্যা কত? এটা প্রোটেক্টিনিয়াম না, প্যালাডিয়াম দেওয়া আছে, এটা প্রোটন সংখ্যা বের করতে বলছে। যাই হোক, হিসাব করে ফেলি। খেয়াল করো, এখানে প্রোটন সংখ্যা আছে 92, এখান থেকে একটা আলফা কণা বের হয়ে গেছে, আলফা বের হয়ে গেছে মানে প্রোটন সংখ্যা 2 কমে যাবে। হওয়ার পর এটা হয়েছে, ওকে, থোরিয়াম। তারপরে আবার একটা বিটা পার্টিকেল বের হয়ে গেছে, মানে একটা -1 বিয়োগ হয়ে যাবে, ইকুয়ালস টু যা হবে সেটাই ওর প্রোটন সংখ্যা। দেখো এখানে কত হয়? 92 -2 + 1 মানে -1, 91। 91 কোথায় আছে? এই যে এটা। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত ও দ্বিতীয় উত্তেজিত কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? প্রথম উত্তেজিত কক্ষপথ বলা হয় কোনটাকে? n এর মান 2। আর দ্বিতীয় উত্তেজিত কক্ষপথ n এর মান 3। ওকে, তাহলে এই দুটার ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। আমরা জানি r সমানুপাতিক n²। তাহলে 2 আর 3 এর ব্যাসার্ধের অনুপাত কত হবে? 4:9। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই এখানে। হ্যাঁ, তাহলে পরমাণু মডেল এর প্রশ্ন এগুলোই। তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই, আমাদের লাস্ট চ্যাপ্টার, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। ওকে, আমাদের প্রথম প্রশ্ন, কোনটি পর্যায়বৃত্ত প্রবাহকে মানে এসি কারেন্টকে একমুখী প্রবাহে রূপান্তর করতে পারে?
কি কি আছে অপশনে দেখো, ট্রানজিস্টর, ডায়োড, এমিটার, ট্রান্সফরমার। ডায়োড, বর্তনীতে যুক্ত একটি ট্রানজিস্টর অন্তর্গামী সংকেতকে বহির্গামীতে বিবর্ধিত করে, হ্যাঁ ঠিক আছে। সুইচ হিসেবে কাজ করে, হ্যাঁ করতে পারে। বর্তনীর ভোল্টেজ হ্রাস বৃদ্ধি করে। বর্তনীর ভোল্টেজ হ্রাস বৃদ্ধি তো ট্রানজিস্টরের কাজ না, আমাদের অ্যান্সার হবে 1 ও 2। পরে কি বলছে, যে বর্তনীতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে বলা হয় একমুখী। যে বর্তনী, যে পদ্ধতিতে, খেয়াল করবা, যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করা হয় তাকে বলা হয় একমুখী কারক। না, প্রথমে কিন্তু তোমরা এটা দাগায় ফেলতে পারো, এটা একমুখী কারক না, এটা হবে একমুখী করণ। বাংলার মধ্যে তোমার প্যাচ দিছে, বুঝতে পারছো? এটা প্রক্রিয়ার নাম জিজ্ঞেস করছে, পদ্ধতির নাম জিজ্ঞেস করছে। পদ্ধতির নাম কি? একমুখী করণ বা রেকটিফিকেশন। ঠিক আছে, ওকে। পরে বিপরীত ঝোঁকের বৈশিষ্ট্য কোনটি? বিপরীত ঝোঁকের কি কি আছে অপশনে? মিলি অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, না, বিপরীত ঝোঁকে মাইক্রো অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, অ্যান্সার খ। বাকি কোন অপশন হবে না এখানে। ওকে, পরে কি বলছে, ঝোঁক প্রদানবিহীন অর্ধপরিবাহী ডায়োডের নিঃশেষিত অঞ্চলে থাকে কেবলমাত্র হোল, কেবলমাত্র মুক্ত ইলেকট্রন ও হোল উভয়ই, কেবলমাত্র বদ্ধ আয়ন। ওকে, মুক্ত ইলেকট্রন এবং হোল দুইটা ওভারল্যাপ হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা আয়ন আরেকটা আয়ন কর্তৃক বদ্ধ হয়ে যায়। তাহলে আমি যদি একটা ডায়োডের যোগ না দেই, সেই ক্ষেত্রে এন টাইপ পি টাইপ থেকে ইলেকট্রন এবং হোল এসে তারা একটা আরেকটাকে ফিল আপ করে ফেলছে, ফলে তারা কিন্তু বদ্ধ হয়ে গেছে। তাহলে বদ্ধ আয়নগুলো থাকে। ওকে, তো পরবর্তী স্লাইড দেখো কি বলা আছে, একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ, এ আর বি দুইটা সুইচ বলা আছে, এখানে একটা বাতি দেওয়া আছে, পজিটিভ টার্মিনাল থেকে এখানে কারেন্ট যাচ্ছে। দেখো দুইটা রাস্তা দিয়ে কারেন্ট যেতে পারে, যদি উপরের রাস্তা দিয়ে যায় তাও বাতি জ্বলবে, নিচেরটা দিয়ে গেলেও জ্বলবে, দুইটা একসঙ্গে অন থাকলেও কিন্তু বাতি জ্বলবে। তাহলে এটা কোন গেটের মতো কাজ করতেছে? অর গেটের মতো কাজ করতেছে। পরে জিজ্ঞেস করছে কি, বর্তনীর আলফা এর মান কত? আলফা ইকুয়ালস টু আমরা কি জানি? আইসি ডিভাইডেড বাই আইই। আইসি এবং আই এর মান দেওয়া নেই, শুধু আইবি এর মান দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে। আলফার সঙ্গে বিটার একটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তাহলে 200 ডিভাইডেড বাই 201, এটা দিয়ে ভাগ করলে আমি 1 এর কাছাকাছি একটা সংখ্যা পাবো, হ্যাঁ। 200কে 201 দিয়ে ভাগ করতেছি, তাই না? খ হবে অ্যান্সার, কারণ একের কাছাকাছি, এটার থেকে কাছে আর কেউ নাই, হ্যাঁ, এটাই অ্যান্সার। পরে কি বলছে, একটি ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 5 মিলি অ্যাম্পিয়ার, ভূমি প্রবাহ এত মাইক্রো অ্যাম্পিয়ার, নিঃসারক প্রবাহ কত? খুবই সিম্পল, এটা থেকে এটা বিয়োগ করে দিবা, হ্যাঁ। 5 থেকে 0.1 মিলি অ্যাম্পিয়ার বিয়োগ করে দিলে কত পাবো? 4.9 মিলি অ্যাম্পিয়ার। 0.1 কেন হইলো? যে মাইক্রো ছিল তো, মাইক্রোকে মিলিতে নিছে, মিলিতে নেওয়ার কারণে 0.1 হয়েছে। না, আমি একটা ভুল করে ফেলছি এখানে, দেখো সংগ্রাহক প্রবাহ আইসি দেওয়া আছে, ভূমি মানে বেস কারেন্ট আইবি দেওয়া আছে, দুটাকে যোগ করতে হবে, হ্যাঁ, দুটাকে যোগ করলে হবে 5.1 মিলি অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার। ওকে, প্রবাহ বিবর্ধন গুণক কত হবে? প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা, ঠিক আছে। আলফা বের করতে বলছে, আলফা মানে কি জানি? আইসি বাই আইই। আইসি যেন কত আছে? 5, আইই কত পাইছি? 5.1। এই যে 1 এর কাছাকাছি একটা সংখ্যা হবে এইটা, বাকিগুলো সম্ভব না। এরপরে কি জিজ্ঞেস করছে, ঝোঁক প্রধানহীন পিএন জাংশনের নিঃশেষিত অঞ্চলে থাকে, ওই যে একটু আগে বলছিলাম, ইলেকট্রন ও হোল একত্রে থাকে, কেবলমাত্র আয়ন থাকে, আয়ন কেবলমাত্র আয়ন থাকে, ওই যে বদ্ধ আয়ন বলা হয়েছিল না, ওই বদ্ধ আয়নগুলো এখানে থাকে। পরের প্রশ্ন দেখো, মজার কিছু প্রশ্ন। চিত্রের ডায়োড বরাবর ভিনোটের আসন্ন মান কত? এই যেখানে একটা ডায়োড দেওয়া আছে, একটু ছোট করে আঁকা আছে একটা ডায়োড, ওকে।
ডায়োড বরাবর ভি নটের মান, আউটপুট ভোল্টেজের মান কত সেটা জিজ্ঞেস করছে। খেয়াল করো, একটা পজিটিভ টার্মিনালের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, নেগেটিভের লগে একটা রেজিস্ট্যান্স। এখান থেকে একটা কারেন্ট যাবে, দেখো এটা পজিটিভের লগে ডায়োডের এন টাইপ প্রান্ত যুক্ত আছে, নেগেটিভের লগে পি টাইপ। তাহলে এই ডায়োডটা কিন্তু বিমুখ ঝোঁকে আছে। বিমুখ ঝোঁকে থাকার কারণে তার মধ্যে দিয়ে আমি যেই ভোল্টেজই দেই না কেন, আউটপুট থেকে আমি কোনো ভোল্টেজ পাবো না। তাহলে এখানে অ্যান্সার হবে ক, 0, আউটপুট ভোল্টেজ 0। ওকে, যদি এটা সম্মুখ ঝোঁকে থাকতো তাহলে আমি বলতাম যে এই ভি নটের মান হবে আর নির্ভর, আর এর উপর ডিপেন্ড করে যে কতটুকু পাবো। নিচের কোনটি এনপিএন ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর কিভাবে চিনি? তীর চিহ্নটা এন টাইপের দিকে থাকে। দেখো আমার ট্রানজিস্টর আকার বৈধ উপায় হচ্ছে এটা আর এটা, এই দুইটার মধ্যে এনপিএন কোনটা? এই যে ক নাম্বার হচ্ছে এনপিএন। এটা এন টাইপ, এটাও এন টাইপ, মাঝখানেরটা পি। এটা লজিক বর্তনীর কথা বলা আছে, আউটপুট কোনটা? ওয়াই এর মান বের করতে বলছে। খেয়াল করো এখানে প্রথমে বি কি হচ্ছে, বি আর বি দুইটা মিলে এখানে ঢুকতেছে, বি বি গুণ হবে আবার ইনভার্ট হবে, আমি কি পাবো? বি বার পাবো। সেই বি বার এবং এ এখানে ন্যান্ড গেটের মধ্যে ঢুকতেছে, তাহলে ওয়াই এর মান আমি পাবো এ বি বার হোল বার পাবো। তো এখানে পাবো এ বার বি ডাবল বার, এবার বি, এবার বি কোথায় আছে? ক নম্বরে। ওকে, পরে এত ভোল্ট বাল্ব একটি ডায়োডের সাথে যুক্ত, এত এসি এবং দুটি দুটি এত 15 ভোল্ট এসি, দুটি 15 ভোল্ট ডিসি তে চিত্র অনুসারে যুক্ত আছে। কোন বর্তনীতে বাল্বটি একেবারেই জ্বলবে না? খেয়াল করো অপশনগুলো দেখো, এটা হচ্ছে ডিসি, এটা এসি। এসি চিনবা কিভাবে? যে এখানে একটা ঢেউ থাকবে, হ্যাঁ এটা ঢেউ থাকবে, আর ঢেউ না থাকলে সেটা ডিসি। দেখো ডিসি মানে কি, আমি যেই প্যাটার্নে এখানে ভোল্টেজ দিচ্ছি ওইটা সবসময় ওই প্যাটার্নেই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। তাহলে এটা পজিটিভ টার্মিনালের সঙ্গে ডায়োডের এন টাইপ প্রান্ত যুক্ত ও বিমুখ ঝোঁকে থাকবে, তাহলে ওর এই বাতিটা কখনোই জ্বলা সম্ভব না। হ্যাঁ, কিন্তু বাকিগুলো একটু চেক করে দেখো, এটা যেহেতু এসি, কিছুক্ষণ পর পর এটা কিন্তু পোলারিটি চেঞ্জ হবে, কিছুক্ষণ পজিটিভ থাকবে কিছুক্ষণ নেগেটিভ থাকবে, অর্থাৎ এই ডায়োডটা কিছুক্ষণ সময় সম্মুখ ঝোঁকে থাকবে কিছুক্ষণ বিমুখ ঝোঁকে থাকবে। যখন সম্মুখে থাকবে তখন কিন্তু বাতিটা জ্বলবে, আবার অফ হবে অন হবে, অফ হবে অন হবে, এভাবে চলবে। এক্ষেত্রে এটা দেখো, এটা সম্মুখ ঝোঁকে আছে, হ্যাঁ পজিটিভের লগে ডায়োডের পি টাইপ যুক্ত, সম্মুখ ঝোঁকে আছে, এই বাতিটা সব সময় জ্বলে থাকবে। এটা আবার এসি কার্ভ আছে, এটাও মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে বন্ধ থাকবে। তোমাকে জিজ্ঞেস করছে একেবারেই জ্বলবে না কোনটা? ক নাম্বার। ওকে, বাকিগুলো জ্বলার সুযোগ আছে, এটা সারা জীবন জ্বলবে, এটা মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে নিভবে। ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নে যাই। কি জিজ্ঞেস করছে? কোনটি ডিজিটাল সিগন্যাল? এই যে এটা, ওই চলে গেল, এই হাসসকে। কোনটি ডিজিটাল সিগন্যাল? এটা ডিজিটাল সিগন্যাল হচ্ছে সব শার্প হবে, হ্যাঁ যেখানেই বেকাতারা সেগুলাই অ্যানালগ, ঠিক আছে। আর অবশ্যই সেটার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো এটা সিগন্যাল। এটা কোনো সিগন্যাল না, এটা একটা মান, ফিক্সড মান। ওকে, তাহলে পরবর্তী তার কোনো স্লাইড নাই। তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, সলভ কিভাবে হলো সেটা দেখলাম। আচ্ছা একজন আমাকে জিজ্ঞেস করলো গেটার অ্যান্সার এ বার প্লাস বি হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আমি একটা ভুল এখানে করে ফেলছি, সেটা হচ্ছে মর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করি নাই। হ্যাঁ, এখানে আমাদের এ ছিল আর এখানে বি বার ছিল, দুইটা গুণ হয়ে আসছিল, হোল বার ছিল। হ্যাঁ, হোল বার থাকলে তো এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ বাবা বাবা, তোমরা তো আইসিটি পরীক্ষা দিয়ে আসছো না, এই কারণে এখনো সবকিছু সুন্দর মনে আছে তো। তাই আমি তো লাস্ট পরীক্ষাটা দেই নাই আইসিটি, এই কারণে ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখলাম মোটামুটি কেউ এই প্রশ্ন অত বেশি একটা করে নাই, তার মানে আমার এই পর্যন্ত যা করানো হয়েছে তার মধ্যে কারো কোনো কিছু
বুঝাইতে আমার অসুবিধা হয় নাই, ভালো মতো বুঝাইছে আশা করি। তো সুতরাং যারা লাইভে ছিল শুরু থেকে তাদের তো হয়েই গেল যে কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে হবে, এবং অনেকগুলো এমসিকিউ আমরা এখানে দেখছি যেহেতু, সুতরাং এখান থেকে অনেক প্রশ্ন তোমার কমনও পড়ে যেতে পারে, যে কোনো বোর্ডের জন্য তুমি করে থাকো। এখানে হচ্ছে আমি 8টা বোর্ডের জন্য 2 সালের প্রশ্ন ঘাটাঘাটি করে এই কটা প্রশ্ন বের করে নিয়েছি। এই কয়টা প্রশ্নই ছিল আনকমন, অর্থাৎ অন্যান্য যত প্রশ্ন ছিল সব এগুলার মধ্যেই রিপিট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে যারা দেখো নাই তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়া হবে, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নিবা অবশ্যই আজকের মধ্যে, কালকেই তো পরীক্ষা, তাহলে আশা করি খুব উপকৃত হতে পারবা। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।